মায়া ক্রিয়েটেড মেনি ইলিউশনস। তো ঠাকুরকে পেয়ে আমরা জানতে পারলাম না, মায়া ইজ দ্য ইলিউশন দ্যাট ক্রিয়েটেড মেনি রিয়ালিটিস। আমাদের স্মৃতি জাগাতে হবে। ঠাকুরের সাধন ভোজন করলে প্রত্যেককে কম বেশি একটু না হলেও ঠাকুরের শিবাঙ্গা বলে তার অঙ্গ হতে হবে। তার অঙ্গ যখন হব তখন আস্তে আস্তে দেখতে পারবো পুরো স্টোরিটা। এখান থেকে তো ইসকনের লোকেরা বলবে তারা তো আপনারা সবাইকেই ঠাকুর বানিয়ে দিচ্ছেন। প্রেমনাশ চাত্ম সমর্পণম, নিত্যানন্দের যে সমর্পণ আছে আমরাও ওই সমর্পণ একদিন করব। হ্যাঁ, তো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার মতোই তুমি হয়ে যাবে, আমাকে তোমার মনটা দিয়ে। ওটাই তো কথা ছিল। ঈশ্বর মানে ওই যে ঈশ্বর, ঠাকুর ইজি বলে দিচ্ছেন, ঈশ্বর ইশ ধাতু থেকে আসছে। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। যখন তুই এক্ষুনি বললি আমাদেরকেও ঠাকুর হয়ে যেতে হবে, এটা সূর্যের থেকে নাকি লক্ষ গুণের ভারী স্টার, দুটো ধাক্কা খায় তখন ওখানে একটা ফিউশন হয়ে গোল্ড তৈরি হয়। তাহলে গোল্ডের ইতিহাস দেখো কোথার থেকে আসছে। এই তার ওর অপরিবর্তনীয়তা তোমার থেকে বেশি, তোমার তো বাদই দাও, পৃথিবীর থেকে বেশি। ওখান থেকে হয়ে আসছে গোল্ড, ওই ভেসে ভেসে পাথরের মধ্যে কিছুভাবে আজকে এখানে এসে গোল্ড হয়েছে। ডায়মন্ডের থেকেও রেয়ার। ডায়মন্ডের রেয়ার, তার মানে ওই জন্য গোল্ড মায়েদের পড়ায়। হ্যাঁ, ঠাকুরের কিচ্ছু রিভিলড না, ঠাকুর নামেই বানিয়ে দিয়ে গেছেন রিভিলড। ঠাকুর মোস্ট আনরিভিলড ম্যান এভার লিভড। জিসাস বলে দিয়ে গেছেন নো ওয়ান ক্যান রিচ টু দ্য গড বাট থ্রু মি। এর জন্য তাকে কেন তিনি আমি বলে না, তার প্রমাণ জিসাস বলে দিয়ে গেছে। নে হালুয়া, ওটা নিয়ে সবাই কনভার্সন স্টার্ট করে দিয়েছে। ওইদিকে রামকৃষ্ণদেব বলেছে যত মত তত পদ, একটু লিবারেল হয়েছেন, ব্যাস নে সবাই যা খুশি করো, তুমি যা খুশি করো। আর ঠাকুর তো বলেছেন সব দিক দিয়ে পাওয়া যায়। এইদিকে যে বারবার বলছে যে রাম সে কৃষ্ণ, এই যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা আমি শান্ডিল্য ইউনিভার্সিটি করে দিলাম, আমার হাতে এমন ক্ষমতা আছে, তাহলে কি ওটা শান্ডিল্য ইউনিভার্সিটি হয়ে যাবে? হয়ে যাবে না তো। তা আমি যদি, আমার হাতে জমি আছে, আমার টাকা আছে, আমি বিল্ডিং বানালাম বিশাল বড়, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সব হয়ে গেল, ওটার নাম দিলাম শান্ডিল্য ইউনিভার্সিটি, সেটা কি শান্ডিল্য ইউনিভার্সিটি হয়ে গেল? শ্রী শ্রী ঠাকুরের আন্দোলনের মূল ব্যাপারটা কি? অনেকে বলে যে শ্রী ঠাকুর সব থেকে বেশি বিবাহের ওপর জোর দিয়েছেন, তাহলে কি তিনি ঘটক জাতীয় কেউ যিনি বিবাহটাকে শোধন করতে এসছেন? ব্যাপারটা কি? অনেকে বলে তিনি ইষ্টবিধি প্রবর্তন করে গেছেন, তিনি অর্ঘ্য নিয়ে মাসিক একটা বিল দেন। তো তার আন্দোলনের মূল ব্যাপারটা কি, তিনি আদতে কি করতে চেয়েছেন? আমাদের সবার ভিতরে একটা বেসিক চাহিদা আছে, এই চাহিদাটাই আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে। এই চাহিদাটা পূরণ হওয়াটাই আনন্দ বা সুখ, এই চাহিদাটা না পূরণ হওয়াটাই দুঃখ। এখন এই যে ইটার্নাল দুঃখ, দুঃখ নিবৃত্তি আনন্দদায়িনম, এই যে ব্যাপারটা, যদি এই এক লাইনে বলতে হয় ঠাকুর হচ্ছে এটা। ঠাকুর বা যে কোনো পুরুষোত্তম তিনি হচ্ছেন, যদি দেখি ইভলিউশনের টার্মে, প্রতিটা যুগে যুগে যখন মানুষ আর্ত হয়ে ডাক দেয়, ইভলিউশনে সেটার একটা রেসপন্স পায়। তাই সেরকম রেসপন্স অনুযায়ী সেরকম নিড যখন নেমে আসে, সেটা একটা যখন এক জায়গায় মূর্ত হয়, তখনই তাকে আমরা অবতার বলি। অবতরণ হয়েছেন যিনি, শ্রী ঠাকুর সেরকম একটা ব্যক্তিত্ব। এবার এটা আমরা কি করে বুঝলাম? তখন আমরা তার কোয়ালিটি স্টাডি করি, তার লাইফ স্টাডি করি, তার ম্যাক্সিম স্টাডি করি, করে আমরা দেখি যে তার সঙ্গে সেটা মিলে যাচ্ছে। এটাই ঋষিরা পরম্পরা দেখিয়ে দিয়ে গেছেন, পুরুষোত্তম আচার্য পরম্পরা, তার মধ্যে তিনি চলে আসছেন, তাই তাকে পুরুষোত্তম বলা। পুরুষোত্তমের আচার্য পরম্পরা মানে পুরুষোত্তমের ছেলে তার ছেলে তার ছেলে আচার্য? কখনোই না, এটা তো এটা কি করে হয়? তোমার সাধারণ বুদ্ধি ইউজ করলেই হয় না, দেখতে পাচ্ছি হচ্ছে সেটা, তাহলে ভুল হচ্ছে। সে তো অনেক কিছুই হচ্ছে। ঠাকুর শ্রীকৃষ্ণ বলে গেছেন যে গ্লানির ভবতি ভারত যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ধর্মের যখন গ্লানি হয়, ধর্মের আবার গ্লানি কি করে হয়? আমরা এতদিন এপিসোডে আমরা যা জানলাম, ধর্ম মানে তাই যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস। তাহলে যে বিধি যেটা, সেটার গ্লানি কি করে হয়? আমরা গ্র্যাভিটিকে না মানতে পারি, আমরা ছাদ থেকে লাফ মেরে মাথা ফাটাতে পারি, তার জন্য কি গ্র্যাভিটি থেমে যাবে? গ্র্যাভিটি থামবে না। আগুনে লেগে হাত পুড়তে পারে, আগুন থেমে যাবে না? আগুন নষ্ট হচ্ছে না, আগুনের প্রয়োজনীয়তায় প্রবলেম হচ্ছে, আগুনের ইন্টারপ্রিটেশনে প্রবলেম হচ্ছে, ইউজটা বাজে হচ্ছে। তাহলে তাদের যে বিধি, তাদের যে নবকলেবর বিধি, যেটা নর্মালি হচ্ছে, আর এটা শুধু একটা অ্যাসপেক্টে হচ্ছে না। আমরা যদি সায়েন্স দেখি, যখন সায়েন্স একটা স্যাচুরেশনে পৌঁছে গেছিল, ক্লাসিক্যাল মেকানিক্স, পরিস্থিতি প্রকৃতি একটা এমন নিড হলো যেখানে আইনস্টাইনের মতো মানুষের আগমন হলো। যখন আইনস্টাইন একা না, এরকম প্রচুর হয়েছে। যখন করোনার সময় দেখতে পারি একটা ইনস্ট্যান্ট ইভলিউশন দেখতে পেলাম মানুষের মধ্যে,
তাহলে একটা সোসাইটাল চেঞ্জ সবসময় একটা সাইকোলজিক্যাল বা সাইকোফিজিক্যাল চেঞ্জকে ট্রিগার করে, ওটাই এক জায়গায় কংগ্লোমারেট করে। হ্যাঁ, দেখা যায় যেমন আজকে পাবলিকের মধ্যে এরকম ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা গভর্নমেন্ট ফুলফিল করতে পারছে না। আস্তে 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 রুরাল জায়গার থেকে হোক, কোথার থেকে একটা এমন লিডার বেরিয়ে আসে, ওই লিডারটা একদিন একজনের মাধ্যমে আসেনি, সবার একটা মিলিত প্রচেষ্টার একটা কনসলিডেটেড ফর্ম। মানুষ কি করে সেটা হতে পারে? একটা মানুষ ব্যাপারটা দেখছি না আমরা, সবসময় দেখি কি আমরা একটা ছোট্ট, খুব একটা ছোট্ট স্ফিয়ারে দেখি। তুমি এরকম পরিস্থিতিতে আছো, খুব ভালো করে যদি তার দূরদৃষ্টি থাকে, দূরদৃষ্টিতে দেখতে গেলে যে অনেকগুলোর পরিস্থিতির রূপ তুমি তুমি যদি এটা ঠিক। তুমি যদি জোকার সিনেমাটার কথা বলছিলে, জোকার সিনেমাটা দেখো, ওই জোকার মানুষটা অনেকগুলো গথম সিটির হিস্ট্রি জড়িয়ে আছে ওটা একটা জোকার হওয়ার পিছনে। আই অ্যাম ভেঞ্জেন্স, ওই ব্যাটম্যান, অনেক ইতিহাসের পরিণাম ওটা। ওটা হচ্ছে আরও ছোট একটা স্পেস, ঠাকুরের স্পেস সেটা পৃথিবী জুড়ে থাকো। ঠাকুরের স্পেস আমরা বলছি পৃথিবী জুড়ে, কিন্তু যখন পুরুষোত্তমরা আসেন হ্যাঁ, তখন কি তারা সারা পৃথিবীকে আন্দোলিত করতে পারেন? আন্দোলিত করতে পারেন, আমরা দেখতে পারি না। আমরা যখন আমি একটা ঘটনা বলছি, শিবের একটা ঘটনা, যখন শিব এসেছিলেন, শিব কিন্তু এরকম তাণ্ডব করে দিতে পারেননি, সব জায়গা অনুযায়ী তাণ্ডব টাণ্ডব হয়, মানে সবাই জানতেন না। তিনি আলাদা আলাদা আস্তে আস্তে ওই কালচারটা যেরমভাবে ছড়াবে, বলা হয় আজ থেকে 15 বছর আগে, 15,000 বছর আগে, 15,000 বছর আগে, টেকনিক্যালি 15 বছর আগে বললেও আমার অসুবিধা নেই, কারণ ওইটা তাদের ভক্তরা সময় ইলাস্টিক। সময় ইলাস্টিক, কারণ ওখানে তারই ভক্তরা লিখছে, তেরে কৈলাশ কা অন্ত না পায়া, অন্ত অনন্ত তেরি মায়া। হ্যাঁ, যে তেরে কৈলাশ কা অন্ত না পায়া, অন্ত অনন্ত তেরি মায়া, ও ভোলে বাবা শঙ্কর সংকট হরনা। তাহলে ওই যে সময় ছিল যখন তিনি ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন, তখন তো কৈলাসের হাইটটাও নিচে ছিল, মানস সরোবর তখন উঠে যাচ্ছে, যেটা আস্তে আস্তে 33C থেকে উঠছে, তখন আরও নিচে ছিল, লোকজনের কাছে অ্যাভেলেবেল ছিল যাতায়াতটা। তো তখন ওই জায়গাটায় তিনি মনে হচ্ছে এটাই কৈলাস, এটাই দেওঘর, ওই টাইপের, এইটাই জায়গা। যখন তিনি চলে গেলেন, তাকে খোঁজার জন্য মানুষেরা আঁকুবুকু করলো, ভক্তদের মধ্যে ডিভিশন হয়ে গেল, আগস্ত্যে মুনি, কাশ্যপ মুনি, সব মধ্যে ডিভিশন হয়ে গেল, ভাগ হয়ে গেল, মানে মন লাগতো না। হ্যাঁ, মনে হচ্ছে এ বলছে ও বিট্রে করছে, ও বলছে ও গুরু হয়ে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত একটা ভাঙচুর শুরু হয়ে গেছিলো। আস্তে আস্তে ওদের মধ্যে একটা ইউনিটি দেখা দিল, ওই ইউনিটিতে তারপরে স্প্রেড করলো সব জায়গায়। আগস্ত্য মুনি ব্রত নিয়ে এদিকে চলে আসলো বিন্ধ্য পর্বতের নিচে, এসে এমনভাবে প্রচার করলো, আর সেটা এত সাটল ওয়েতে, আজকে আমাদের মধ্যে যে ছোট ছোট হ্যাবিট, দাঁত মাজা, হ্যাঁ, পা ধুয়ে খেতে বসা, মানে আরও আছে এবং ছোট ছোট মিথ্যা কথা বলা খারাপ, এইটা যেটা নর্মাল আমাদের মোরালিটিতে ঢুকে গেছে। একটা হচ্ছে আমরা এক্সপেরিয়েন্স করে করে জানছি যে জিনিসটা, কিন্তু এটা কালচারে ঢুকিয়ে দেওয়া। তারপরে এই যে বিয়ের সময় এই রীতিনীতি, আর্যদের রীতি, এরা একদিনে হয়নি, কিন্তু বিয়েও তো অনেক ধরনের হয়েছে। অনেক ধরনের আছে। তো এই যে অনেক ধরনের ভাবে ক্লাসিফাই করা, মানছি বেদব্যাস অনেক কাজ, সবই একা বেদব্যাস তো করেননি, একা কি করা সম্ভব এত বড় সভ্যতা? না। তা এই যে এইভাবে তখন যদি দেখো, ওই পুরুষোত্তম কিন্তু ওই সিডটা বুনে দিয়ে গেছেন, সর্বজ্ঞত্ব বীজম তুমি যেটা বলছিল, ওই বীজটা বুনে দিয়ে গেছেন। ওই বীজের থেকে যে বড় হয়ে নতুন প্ল্যান্ট হয়েছে, ওই প্ল্যান্ট দিয়ে সমস্ত সমস্ত আস্তে আস্তে ছড়িয়ে গেছে, একটা গার্ডেন হয়ে জঙ্গল হয়ে গেছে আজকে। এইবার এইবার কেউ বলতে পারে যে একটা গাছ কি সারা দেশ সবাইকে খাওয়াতে পারে? পারে না, ওটাই গাছের ধর্ম। সে যদি একটা ওরকম হাইফাই, মানে ইম্পসিবল কিছু হতেন তিনি, ইম্পসিবল কিছু যদি তিনি হতেন, তাহলে তো আমরা তাকে অনুসরণই করতে পারতাম না, তার সঙ্গে রিলেট করতে পারতাম না। রিলেট করতে পারতাম না। তাই তাকে পসিবিলিটির মধ্যে ইম্পসিবল, অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, কিন্তু ওর ওপর আমাদের বৃত্তিভেদী টান নেই বলে ভগবান দেখতে পাচ্ছি না। এইবার তিনি এসছেন, কিন্তু আমি যদি এবার বিজ্ঞানটা জেনে বলি যে একটা গাছ কি পারে সারা নৈহাটিকে খাবার খাওয়াতে? পারে, যদি ওটার মাল্টিপল করতে পারি। ওর জন্যই তো তার ডাল কেটে কেটে, ওটা ডাল কেটে ফল থেকে, কেটে, বীজ থেকে। বীজ থেকে, এইটা তো ঠাকুর মিশন। তাই পুরুষোত্তম যদি দেশ পৃথিবী নাড়াতে পারে, যদি বলো এইভাবে তিনি নাড়িয়েছেন। ইতিহাস আমি দেখেছি, ঠাকুরের কাছে প্রশ্ন করছেন যে আচ্ছা এত বড় বড় মহাপুরুষদের অবদান আছে, পুরুষোত্তমদের অবদানটা কি? ঠাকুর এরকম চমকে গেলেন, বলে এত আলোচনার পর এইটা বলছো? ঠাকুর বলছেন ওদের অবদান, তাই তো অবদান।
ওদের অবদানটাই অবদান, ওটাই ভেঙে কেটে ইউজ করে আজকে তুমি আবিষ্কার করছো, আবিষ্কার করছে, আমরা করছি। কারোর কমপ্লিট ভিশন নেই। যদি কমপ্লিট ভিশন দিয়ে দেখি, পুরোটা ট্রেস ব্যাক হবে ওই রকম ওই আদি পুরুষ অব্দি। একদমই তাই। যেমন আমরা এতদিন পড়ে এসেছি যে গ্র্যাভিটির ব্যাপারটাকে নিউটন এসে আমাদেরকে শিখিয়েছেন, আবিষ্কার তো করা যায় না, শিখিয়েছেন। কিন্তু এখন ওদের দেশের লোকেরাই বলছে যে তিনি ভারতে এসে ভারতের পুরনো স্ক্রিপচার্স থেকে জিনিসপত্র টুকে নিয়ে গিয়ে, অবশ্যই টুকে নিয়েছে, যে আমরা টুকে নিয়ে বলছি, এখানেও একটা হ্যাঁ, আমাদের প্রবলেম আছে। আমি টুকে নিয়ে বলছি কেন সে মানে প্রবলেম আছে, আমি টুকে নিয়ে বলছি রাগ থেকে, কারণ তিনি কোনোদিন রেকগনাইজ করেননি। এবার ব্যাপারটা হচ্ছে তিনি রেকগনাইজ করেননি, যেটা যেমন সেটাও যেমন ঠিক, কিন্তু তখন ব্যাপারটা এত ন্যাচারাল ছিল। ইন্ডিয়া যে সিভিলাইজেশনের পিকে আছে এটা সবাই জানতো, ভাস্কো ডা গামাও জানতো। ভাস্কো ডা গামা নিজের বইতে লিখছে। আবার এখন এটাকে কেনই করা হচ্ছে আমি জানি, একটা জিনিস কিন্তু খুব ভালো, ইন্ডিয়াকে ওঠা হচ্ছে, এটা আমাদেরও একটা ইনকমপ্লিট দেখা আছে। আমাদের একটা এরকম একটা প্রবণতা আছে সবার নজর এই দিকে নিয়ে চলে আসার, যাতে আমরা সোশ্যাল কিছু প্রবলেমগুলোকে হাঁটিয়ে দিই। এটাও ঠিক। চাকরি নেই, ওখান থেকে মনটা এখানে চলে আসছে। আমি মানছি, আমি কিন্তু 100% হিন্দু পছন্দ করছি, ইসলাম পছন্দ করছি না বলতে পারবো না, কিন্তু নট বিকজ আমি ইকুয়ালিটি বা নিজের ভয় পাই। ইসলামে হিন্দুত্ব আছে বলে আমি বলছি, ঠাকুর পুরুষোত্তম আচার্য পরম্পরার মধ্যে আছে বলে বলছি। আমি বিজেপির সাপোর্টার না, কিন্তু আমি কংগ্রেসেরও সাপোর্টার না। ঠাকুরের এতে চললে আমি অস্তিত্বের সাপোর্টার, ধর্মের সাপোর্টার। ঠাকুরের কথা যে যতটা মেনে চলবে আমরা তাকে ততটা সাপোর্ট করব। ব্যাস, তাই আমরা এখন এইটাকে তুলে, এটা আমাদের কাছে নতুন না, এইটাকে তুলে এখন এইদিকে মন চলে আসছে, এটা একটা ভালো কাজ হচ্ছে, ঠিক আছে। বাট আমি অরিজিনাল ইস্যু থেকে সরে আসতে পারবো না। তাই যদি কালারলেসভাবে বলতে হয়, ওই টাইমে এই যে ভাদ্রাচার্য না কে আছেন, তারপরে নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না, যারা যে গ্র্যাভিটিটা আবিষ্কার করেছেন, লেখা আছে তা, তখন এটা এস্টাবলিশ ছিল। আরে গ্র্যাভিটি যদি এস্টাবলিশ না হয়, আমাদের সব পুজোর মধ্যে একটা বেসিক পুজো আছে, নবগ্রহ পুজো। আরে 9টা গ্রহ জানলো কি করে? আকাশে যদি প্ল্যানেট ওড়ে, প্ল্যানেট ঘোরে, কোনটা তারা, কোনটা চাঁদ, আর কোনটা তোমার প্ল্যানেট, কি করে বুঝবে? এই ব্যাপারে আলোচনা করবো না, আমরা আবার আগের টপিকটা, মূল টপিকটা ফিরে যাব। কি বলছিলাম, ওই ঠাকুর পুরুষোত্তম কেন নাকি? আচার্য পরম্পরা নিয়ে কিছু একটা হচ্ছে যে তার ছেলে হবে। আচ্ছা হ্যাঁ, তা ওটা তাহলে গ্লানি এসে গেছে। হ্যাঁ। গ্লানি এসে গেছে, তা গ্লানি এরকম আসেই, তখন বলে যখন যখন গ্লানি হয় তখন তিনি আসেন। এখন তিনি আসেন মানে আমরা ভাবি সবসময় সে জন্ম নিয়ে নেবে। ঠাকুর যা ম্যাটেরিয়াল দেওয়ার দিয়ে গেছে, সে ম্যাটেরিয়ালে কমপ্লিট গ্লানি ঢোকে নিন হয়তো, সে কমপ্লিট গ্লানি ঢোক, কারণ আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল। ঠাকুরের একটা ম্যাটেরিয়াল থেকেই সবগুলোকে আবার ইয়ে করা যাবে, সবগুলোকে আবার এটাই ঠাকুর বলেছেন, এটাই ঠাকুর বলেছেন যে আমার এই কথাগুলো, আমি একটা কথাই বলেছি বারে বারে, শুধু ঠাকুর না, সন্ত মাতেও তাই বলে। এই যে ঈশ্বরপুরী যে আছে, উনি বলছেন যে আমাকে এক জায়গায় আলোচনা করতে এসছেন, এসে বলছেন কি টপিক আলোচনা করব, টপিক ভুলে গেছি। আমি বলি ঠিক আছে ঠিক আছে, তুমি যাই টপিক দাও আমি একই কথা বলবো, কারণ আমাদের এটা সেটাই চলে আসছে। যেন একজন আইডিয়াল সেলসম্যান। আইডিয়াল সেলসম্যান, এক্স্যাক্টলি। তুমি যাই বলো, আমি তোমাকে আমার প্রোডাক্টটাই বিক্রি করব। একদম, কারণ আরও ডিপে গেলে ওই একটাই প্রোডাক্ট আছে বিক্রি করার, ওই একটাই প্রোডাক্ট আছে, যে নব আনন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন সেইটা। এই যে সর্বকারণ কারণম আছে না, নমামি আদি গোবিন্দে, তো ওইভাবে তার মধ্যে সমস্ত কিছুর কারণ আছে, তুমি ওটা খোদাই করে আমরা সব কিছু বার করতে পারি। শ্রী ঠাকুর বলছেন আমি একটাই কথা বলে গেছি, একই কথা জিনিস দিয়ে গেছি, কিন্তু সবকটা এক সূত্রে গাথা। একটা এমন কোনো জায়গা নেই যে জায়গা তার ফুলফিল করা নেই, কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এমন কানেকশান আছে, তুমি যদি এখান থেকে ওখান থেকে চাবি ঘুরিয়ে দাও, একটার সাথে আরেকটা লিঙ্ক করে যাবে। তা সত্ত্বে তিনি এটা দিয়ে গেছেন যে স্মৃতি আর শ্রুতি যদি বিরোধ হয়, তাহলে শ্রুতিটাকে নিতে হবে। তাই তার শ্রুতিবাণীগুলো কিন্তু আলাদা করে তিনি নিজের হাতে কম্পাইল করে দিয়ে গেছেন। ইভেন ওটা যাতে আরও ভেরিফিকেশান আমরা করতে পারি, তার জন্য আর্য প্রাতিমোক্ষ দিয়ে গেছেন উইথ ডেট। ওই ডেট থেকে আমরা আলোচনা প্রসঙ্গ মেলাতে পারবো, ওইখান টপিক থেকে আমরা অনুশ্রুতি বিধায়না মেলাতে পারবো, ভুল হওয়ার কোনো চান্স নেই। প্লাস এই যে ডুপ্লিকেসি বা যা গড়বড় হচ্ছে, সেটা এমন টাইমে রিভিল হয়ে গেছে, এর আগে বহুত পরে রিভিল হতো, বা শোষকের হাতে এত এনার্জি থাকতো, এত পাওয়ার থাকতো সোশ্যাল। এখন কি কম আছে? আমি বলবো কম আছে, কারণ জিনিসপত্র খুব অ্যাভেলেবেল, খুব ওপেন, মিডিয়া আছে, ভিডিও আছে, 1 সেকেন্ডে আমরা হাজার হাজার লোকের কাছে পৌঁছে যেতে পারছি। এটা তো ছিল না আগে। তারাও পারছে, তাদের প্রোপাগান্ডা নিয়ে তারাও পারছে। তাহলে তো পারছে, আগে তো শুধু তারাই পারতো। এদিকে আমি যাচ্ছি না, আমি ভাঙন চাই না, সত্যি কথা বলতে গেলে এগুলো চাই না, যত ইউনাইট হতে পারবো তত ভালো হবে।
কারণ টাইম কম। ঠাকুরকে রেখে ইউনাইটেড হতে হবে। ঠাকুরকে রেখে ইউনাইট মানে ইউনিটে কেন্দ্রায়িত হওয়া। তা আমরা ইউনিটি নিয়ে কাজ করছি, সেটাই হোক, সেটাই চাই। হ্যাঁ, তা এবার ব্যাপার হচ্ছে তার বিধিকে গড়বড় করা যাবে না। এই বিধি শুধু বাহ্যিক বিধি না, অন্তরেরও বিধি আছে। নিজের কপটতা ঠিক করতে হবে, নিজের ঘুম থেকে ওঠার টাইম থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, যাবতীয় বিবাহ সদাচার। থেকে, এগুলো নিয়েও ততটাই জোর দিতে হবে, নাহলে খুব ইনকমপ্লিট কাজ হয়ে যাবে। আরেকটা, কম্পিটেন্সি লেভেলের যাজক, অধ্যর্যু, একজন নর্মাল দীক্ষিত, ঋত্বিক, প্রত্যেকের কি কি ডিউটি তার পজিশন অনুযায়ী সেটা তাকে ডিফাইন্ড ওয়েতে জানতে হবে। কম্পিটেন্সি বলতে? কম্পিটেন্সি মানে অ্যাকোয়ার্ড কম্পিটেন্সির কথা বলছি। যেমন তুমি একজন ধরো বডি বিল্ডিংয়ের ট্রেনার, তোমায় বডি বিল্ডিংয়ের ট্রেনার জায়গায় ও পৌঁছাতে পারে, আমিও পৌঁছাতে পারি, তুমিও পৌঁছাতে পারো। কিন্তু তুমি আজকে যদি ট্রেনার হও, তার মানে এই না যে তুমি একটা জাতে বড়। তুমি হয়েছো তাই আমাদের ট্রেনিং করাচ্ছ, কিন্তু তোমার জায়গায় কিটকিটে ওই যে শুভ এসে ট্রেনিং করাচ্ছে সবাইকে, সেটা হবে না। ওকে আমি যদি দিয়ে দিই জাস্ট একটা ব্যাচ যে তুমি এরকম হয়ে গেলে, তুমি তাই ট্রেনার হয়ে গেলে, হবে না। তোমাকে একটা ডিগ্রি নিয়ে আসতাম। ডিগ্রি মানে চারিত্রিক ডিগ্রি। গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না ব্যাপারটা। অসম্ভব ব্যাপার, কোনোদিন হয়নি এটা। এটা কিন্তু এখনো হয় না গণতান্ত্রিক। ইভেন যদি গণতন্ত্রই হয়, এরমভাবেই যে দেখি, আমাদের পরীক্ষা কি গণতান্ত্রিকভাবে চয়েস হচ্ছে? পরীক্ষা তো কম্পিটেন্ট লোককেই নিচ্ছে না, যে পরীক্ষায় যে ফার্স্ট হচ্ছে তাকে নেওয়া হচ্ছে। গণতন্ত্র তো এখনো নেই সেদিক দিয়ে দেখতে গেলে। তাহলে দেখতে গেলে পারফরমেন্স একটা অন্যরকম একটা আঙ্গিকে, পারফরমেন্স কেমন সেটা দেখে নেওয়া হয়। পারফরমেন্স নেওয়া হয়, তাহলে এবার দেখতে গেলে যে কাজের জন্য যে আছে সেই পারফরমেন্স আর তার সঙ্গে জড়িত সোশ্যাল এফেক্টটা কি সেটাও দেখতে হবে। পারফরমেন্স, তুমি একটা আইএস অফিসার হয়ে গেলে, তুমি বিশ্বাস করো কি না করো, খাতায় কলমে হোক বা না হোক, তুমি একজন রোল মডেল। তুমি একজন প্রতিলোম বিবাহ করেছে, ঘটনা আছে। হ্যাঁ, করলে তাকে দেখে এন্তার শুরু হয়ে গেল। উনার ফল তো বাজে হলোই, উনি আবার বিয়ে করতে হলো। তারপরে অন্যগুলোরও কিন্তু বিচ্ছিরি অবস্থা হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না। তুমি ধরো রোল মডেল হয়ে এমন এমন ড্রেস পরা শুরু করলে, এমনভাবে আচার আচরণ করা শুরু করলে যেটা অন্যরাও ফলো করে। এটা কিন্তু এরম না যে তুমি এটা আইএস হয়েছো বা ওরকম একটা পজিশনে গেছো মানে তোমার এটা করতে হবে, বা ওটা খাতা কলমে হয় না। তেমন এই কম্পিটেন্সিটা খাতা কলমে যাবে না। তার মানে তখন আমাদের ঋষিদের বুদ্ধি চলে আসছে, তখন বর্ণ, সংস্কার এগুলো চলে আসছে, যে কী কী ব্যাপার আছে, এই ব্যাপার। তাই ওটা বহুত কষ্ট করে সাজিয়ে সুজিয়ে একটা সুন্দর একটা পদ্ধতি তৈরি করে দিয়েছিল, বর্ণাশ্রম আর চতুরাশ্রম। এই দুটো সিস্টেম ঘেটে গেছে, কিন্তু রিভাইভ করা যায়। আর হয়তো আগে যেরকম ছিল এক্স্যাক্টলি ওরকমভাবে হবে না, আর এটা না হওয়ারও একটা পজিটিভ দিক আছে। এক্স্যাক্টলি ওরকম হবে না, কিন্তু যদি হয় আগের থেকে আরও ভালো হবে কয়েকটা অ্যাসপেক্টে, আগের থেকে আরও বাজে হবে কয়েকটা অ্যাসপেক্টে। বেসিক কথা হচ্ছে টাইম যেমন এসে গেছে, সেই অনুযায়ী পুরুষোত্তম তত স্ট্রং হয়ে এসছেন। এর আগে কোনোদিন পুরুষোত্তম এতটা ফুলফিল করে দিয়ে যায়নি। কোনোদিন টেকনোলজি এতটা স্ট্রং ছিল না যতটা আজকে। মানছি আগে প্লেন হয়তো কখনো ছিল, আরও অনেক টেকনোলজি ছিল, কিন্তু এত অ্যাভেলেবেল তুমি আমি শুভ সবাই প্লেন চড়তে পারবো যখন খুশি, এটা ছিল না। ডিসিপ্লিনটা ছিল, ডিসিপ্লিনটা Discipline ছিল। ভেঙে গেছে, তার হ্যাঁ। সুযোগও আমরা নিতে পারি, সুযোগ যদি আমরা নিতে ঠাকুরকে পারি। ধরে থাকি, যদি হ্যাঁ, আদর্শকে ধরে থাকি। হ্যাঁ, তাই ঠাকুরের লাইনে, বা ঠাকুরের লাইন তো সবই, কিন্তু অফিসিয়ালি ঠাকুরের লাইনে একটা মজা হচ্ছে যে কোনো জিনিস তোমার বেনিফিটে লাগবে। যখন মামাশ্রী শকুনি গড়বড় করছে, কৃষ্ণ যুদ্ধের আগে বলছে মামাশ্রী আরও বেশি পাপ করো। এটা কোনোদিন অন্য সময় বলেননি কৃষ্ণ, সেই দিন বলছেন আরও বেশি পাপ করো, কারণ তুমি যা পাপ করবে সেটা আমাদের সবার বেনিফিটে লাগবে। সব কর্মফল এখনই ফলবে। কারণ ও জানে, ঠাকুর দেখছে। ঠাকুরের একটা অদ্ভুত ঘটনা আছে, আমি টিচারটার নাম নিচ্ছি না। হ্যাঁ, সে একজন খুব পরিচিত ঋত্বিক, তার মেয়ে রিলেটেড প্রবলেম ছিল অনেক। হ্যাঁ, ঠাকুর তাকে এরকম তপোবন স্কুলে, এটা অনেকেই জানেন না, তখন তপোবন স্কুলে পড়ানোর দায়িত্ব দিয়েছেন। এটা সেই পরে একদিন ঠাকুর চলে যাওয়ার পরে অনেক সময় গল্প করে বলছেন, তার বিয়ে হয়ে গেছে, সব সংসার আছে, ঠাকুরের আশ্রমেই থাকেন, টিচারদের পড়াতে দিয়েছেন। এবার একদিন এরকম মেয়েদের পড়াতে একটা মেয়েকে বলেছিলেন জল দিতে। শুনেছো ঘটনাটা? জল দিতে বলেছে, সে গ্লাসে করে জল দিয়ে গেছে। এই গ্লাসে জল দিতে গিয়ে এরকম হাতে ছোঁয়া লেগেছে, ঠিক আছে, হাতে ছোঁয়া লেগেছে। ও
ওই ছোঁয়াতেই তার একটা কেমন হয়ে গেছে, ঠিক আছে, ওকেই আবার পরের দিন জল দিতে বলেছে, ছোঁয়া লেগেছে আর ওই চোখে তাকানো ওইসবের মধ্যে একটা কানেকশন হয়ে গেছে। এরকম করতে করতে সেই স্টুডেন্টটার সাথে বেশি করে কথা হয় ইত্যাদি হয়। আর প্রতিদিন নিয়মিত ঠাকুরের কাছে প্রণাম করতে যায় ইত্যাদি, বই টইয়ের কাজ হচ্ছে, ঠিক আছে। দেখছে ঠাকুর কিন্তু ওখানে হিমায়তপুরে ঠাকুর সব জানেন, মানে ওরা বিশ্বাস করে একদম যে যা ঘটবে ঠাকুর একদম জানেন। এক জায়গায় একজন পিঠ চুলকাচ্ছিল, ফোড়ায় পিঠ চুলকাচ্ছে বারবার, কোনো মানে এটা একটা সিম্পল ঘটনা, ঠাকুর বলে চুলকাতে না ফোড়াটা, জানার কথাই না, সে পায়খানা করার সময় পিঠ চুলকাচ্ছিল, ও ঠাকুর তাও জানে। তার জন্য সবার একটা বিশ্বাস আছে যে ঠাকুর সব জানে মোটামুটি। এবার সে গিয়ে ঠাকুরকে প্রণাম করছে, ঠাকুর কি খুশি, আরে তখন ও ভাবছে আচ্ছা আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে তো ঠাকুর ধরে ফেলবেন। এক্স্যাক্টলি এই পয়েন্টটায় আসতে চাইছিলাম, যে যদি আপনারা মনে করেন যে যা ঘটছে আশেপাশে ঠাকুর চেয়েছেন বলেই ঘটছে, সেটাই কি না, ঠাকুর অ্যালাউ করছেন কি না, আমরা ঠাকুরকে অ্যালাউ করতে দিচ্ছি কি না, সেটা আমরা পরের মানে ঘটনাটা যেরকম গড়াবে সেরকম আমরা বুঝতে পারবো। কন্টিনিউ কর। তা যখন এরকম ঠাকুর ভাবছে ঠাকুর তো তাহলে খুশি আছে, এরপর ওদের সম্পর্কটা আরেকটু গভীর হয়। আবার ঠাকুরের কাছে ভয়ে ভয়ে প্রণাম করতে যাচ্ছে, গিয়ে দেখছে ঠাকুর কি আরো খুশি, ডবল খুশি। ঠাকুর ও ভাবছে ভাই এই তো জিঙ্গালালা। তো ও প্রণাম টনাম করে আবার চলে যাচ্ছে। প্রতিদিন ক্লাসের শেষে ওদের ভেট হচ্ছে, ঘুরে বেড়ানো হচ্ছে পদ্মা নদীর ধারে, সুন্দর বলিউড মুভি হতে হতে একদিন ওরা একদম ফাইনাল যে ভালো মতো দেখা করবে, তোমরা ইমাজিনেশন ইউজ করে নাও। ইভেন মেয়েটাকে একটা চুড়ি কিনে দিয়েছিল, হাতে পড়ার চুড়ি কিনে দিয়েছে। তা এরকম তপবন স্কুলের পিছনে একটা ছোট বিল্ডিং ছিল যেটা সবে তৈরি হয়েছিল, ওই পিছনে বেশি লোক থাকতো না, সবাই দুপুরবেলা কাজ টাজ করে চলে যেত, ওই টাইমটা ওরা দেখা করার প্ল্যান করেছে। ওই মেয়েটা ওখানে অপেক্ষা করছিল, মেয়েটা ভয়ে মানে ঘামে হাত পা করছে। স্যার আসছে, স্যার পিছন দিক দিয়ে ঢুকলো, তখন বলছে স্যারকে বলছে আপনি এত দেরি করছেন কেন আসতে, ঠিক আছে, আমার ভয় লাগছে। তখন স্যার বলছে না সব দেখে টেকে আসতে হয় তো, বলে বলো কি এরম বলবে, সবে কথা বলেছে। কিন্তু তখন স্যারেরও মনে দ্বন্দ্ব, মেয়েটার মনেও দ্বন্দ্ব। বলছে দেখো আমি জানি তোমায় ভালোবাসি, কিন্তু এরকম একটা ভালোবাসা নিয়ে কিছু একটা কথা স্টার্ট হয়েছে সবে। দুজন মিলে এরকম কাছাকাছি গল্প করছে, এই জায়গা এরকমভাবে যদি দুজনে কাছাকাছি গল্প করছে হাত ধরে, হঠাৎ একটা তৃতীয় ব্যক্তি এখান থেকে এসে দুজনকে এরকম করে ঘাড় দিয়ে এরকম করে ধরলো। ভালোবাসার কি মানে আমি বোঝাচ্ছি তোমাদের, আসলে ওদের অবস্থা পুরো মাথা ফাতা ঘুরে গেছে, এরকম পুরো ঠান্ডা হয়ে চুপ হয়ে গেছে। ভালোবাসার কি মানে আমি তোমায় বোঝাচ্ছি, এরকম করে দুজনকে এরকম কাঁদিয়ে ধরেছে। কে? ঠাকুর ওইদিকে সবাইকে ব্যবস্থা করে এসছে, প্রার্থনা হবে সব করে ঠরে, আজকে প্রার্থনায় আমি থাকবো না, সকাল থেকে বলে দিয়েছে। সব রেডি করে ঠরে সব ব্যবস্থা করে যাতে কেউ এদিকে না থাকে, ওদের জন্য ঠাকুরই মাঠ পরিষ্কার করে দিয়েছে একদম। দেখছে সত্যিই কেউ নেই, তো মজাই মজা। তো গেছে ঠাকুর মাঝখান থেকে ধরছে, ঘাড় ধরে দুজনকে এরম করে নিয়ে ঠাকুর একটা কথা টানা আলোচনা করছে, বলছে যে এরম বলছে যে ভালোবাসা কি, তুমি বলো, তোমরা বলো কি বলছো, আমি তো শুনছি। তখন ভয় পাচ্ছে, তখন বলছে এই ভয় পাওয়ার কারণটা কি, আমি কি এমনি থাকি না, তোমরা দুজনেই তো জানো আমি আসি, তাহলে ভয় কিসের? আমি বলছি এই ভয় যেটা পাচ্ছ এরা ভালোবাসায় নেই, কামে গোপনীয়তা আছে। যে গোপনীয়তার পিছনে কারণ কাম বা লজ্জা হয়, সেই গোপনীয়তা পাপ। আর সে পাপ মানে যা পতিত করে, আর তাহলে এই ফলাফল পতিতই হবে। তুমি ভালোবাসো কোথায়? ভালোবাসলে কি পতিতকে কেউ একজন আরেকজন পতিকে পতিত বানায়? ভালোবাসলে কি কেউ পত্নীকে পতিতা বানায়? তোমরা যদি পাপ করো তার মানে একে অপরকে পতিতা করছো, তাহলে ভালোবাসা কোথায়? এরকম করে করতে করতে দুজনের মধ্যে অদ্ভুত ট্রান্সমিউটেশন দেখা দিল। এই অদ্ভুত ট্রান্সমিউটেশনের পর এখন দেখতে হবে ঠাকুর ওই টাইমটা কেন ধরেছে। এতদিন তো ছিল, এতটা বাড়াবাড়ি হতে দিতে পারতেন না। এই নিয়ে যখন আলোচনা পরবর্তী ওনার সাথেই হচ্ছে, তখন উনি বলছেন এটা ওই জন্য তখন বুঝতে পারিনি। আর সেদিন তারপরে লাস্টে বললেন যাও তোমার মাকে হাত ধরে বাড়ি দিয়ে আসো, তারপরে তুমিও বাড়ি গিয়ে যাও চান করে নাও। অ্যাজ এ ফাদার সে কিন্তু মেয়েটাকে হাত ধরে নিয়ে, এর মধ্যে কোনো অকওয়ার্ডনেস ছিল না। আমরা কীরকম ব্রেকআপ না কি বলে হয়ে গেলে একটা অকওয়ার্ডনেস, বিশ্বাস করবে না কোনো অকওয়ার্ডনেস ছিল না আর কোনো দিন।
এটাই বোঝায় যে ব্যাপারটা খারাপ আমরা না, কিন্তু খারাপ কমপ্লেক্স, আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্স। হাত ধরে সে মাটাকে বাড়ি দিয়ে আসলো, ওর পরে বিয়ে হয়েছে, সব ঠিক হয়েছে, হয়তো কিছু ছাপটাপ ইত্যাদি, সেটা আলাদা ব্যাপার, খুবই সাটল ব্যাপার, কিন্তু ঠাকুর ট্রিটমেন্ট জানতেন। পরবর্তীকালে সে বলছে, সেই দিন বুঝিনি, পরে বুঝেছি, ঠাকুর ইজ দ্য মাস্টার অফ সেক্স কমপ্লেক্স। শুনতে কেমন লাগবে, সেক্স জেগে উঠবে, কথা জেগে উঠবে না মাথায়, এটা আমাদের প্রবলেম। ঠাকুর ইজ দ্য মাস্টার অফ সেক্স কমপ্লেক্স। ওই কমপ্লেক্সটাকে তিনি এতটা মাস্টার করে, এত উপরে। একটা কথার অনেক মানে হতে পারে, হ্যাঁ। কথাটার কোনো অ্যাক্টিভিটি মানে হতে পারে, কথাটার মানে জেন্ডার হতে পারে, কথাটার মানে অনেক কিছু হতে তাই পারে। তো, এবার সেটাই, মানে তিনি এতটা ব্যাপারটার উপরে, এবং উপরে শুধু না, এতটা আধিপত্য আছে জিনিসটা নিয়ে, বানিয়েছে সে। ওটা বলছে সেদিন দেখে বোঝা গেছিল, ও জানে ওই জিনিসটা কোথা দিয়ে যাচ্ছে, কি ঘটে, কখন কি ফল হবে। আর এমন জায়গায় মারলো, এত কম টাইমে এমনভাবে একটা এমন পয়েন্টে মারলো যেটা একেবারে শ্যাটার করে গেল, মানে পুরো পারফেক্টলি অন্য জায়গায় ইউজড হয়ে গেল। এটা হচ্ছে পুরুষোত্তমের ট্রিটমেন্ট। সাধু সন্ত ইত্যাদি পারে, কিন্তু এটা, এই যে তার এতটা ভ্যারাইড অ্যাসপেক্ট, চতুর্দিকে ছড়ানো অ্যাসপেক্ট, এই ট্রিটমেন্টটা তার দেওয়া যে বিধি নীতি ইত্যাদি আছে না, সেগুলো দেখতে এরকম সিম্পল হতে পারে, বা দেখতে অনেক সিম্পলও না, আসলে জানি না আমরা, তপবিধানা পড়িনি বলে জানি না। হ্যাঁ, ঠাকুরের যে বেসিক সিম্পল বিধিগুলো আছে, সেগুলোকে থ্রু করে যে কোথায় পৌঁছানো যায়, বইয়ের শাস্ত্ররা যা আছে, এমনও হতে যায় যে ঠাকুর যে বলছেন সব নলেজ ভিতরে আছেই। আমি ভাবতাম সব নলেজ ভিতরে আছে মানে কোনোভাবে আছে, এক্স্যাক্টলি লিটারেচারের মতো নেই। তুমি বিশ্বাস করবে না, এক্স্যাক্টলি লিটারেচারের মতোও আছে। কী যে আছে কী যে নেই, ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। হয়তো জীবনে ক্যালকুলাস করোনি, তুমি ক্যালকুলাসও জানো, মানে এই লেভেলের আছে। ঠাকুর তো বলেছেন যে অন্য প্ল্যানেটে কি হচ্ছে সেটাও জানা যেতে পারে। আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের সেল আছে, পার্টিকুলারলি একটা অঞ্চলে সেলের উপর যদি কনসেন্ট্রেট করা যায়, তাহলে সব সেই জিনিসটা জানা যাবে। যতটা সহজ ভাষায় সম্ভব ঠাকুর এগুলো বলে দিয়ে গেছে। ঠাকুর ওই কীটা, ওই যে যেরকম একটা বীজ দিয়ে গেছে, এখন যদি বলে এই বীজটা কি সারা নৈহাটিকে খাওয়াতে পারবে, টেকনিক্যালি না, এটা আমি খেয়ে নিতে পারবো। কিন্তু বীজটাকে ওই যে নার্চার করলে, নারিশ করলে, বীজ দিয়ে একটা গাছ হবে, সেটা দিয়ে সহস্র সহস্র গাছ হয়ে সবাইকে খাওয়ানো যাবে, কারণ বীজের কোয়ালিটি সেরকম। একদমই তাই। তাহলে দেখুন, আপনারা যদি বলেন যে শ্রী শ্রী ঠাকুর অ্যালাউ করছেন, শ্রী শ্রী ঠাকুর চাইছেন বলেই আশেপাশে যা ঘটছে সেগুলো হচ্ছে, তার মানে যে এইটাও ঘটছে এটাও তিনিই অ্যালাউ করছেন, তারই ট্রিটমেন্টের পার্ট। তা এখন কথা হচ্ছে, এই যে এতক্ষণ ধরে আমরা আড্ডা মারছি, এত কথাবার্তা হচ্ছে, তা ঘুরে ফিরে কিছু ধরনের মানুষের থেকে একটা কথা আসেই, যে আমরা কি, আমাদের থেকে কেন শুনবে, আমরা কি প্রতিষ্ঠিত? এবার প্রতিষ্ঠিত বলতে তিনি ঠাকুরের আইডিওলজির দিক থেকে আমরা প্রতিষ্ঠিত কিনা, মানে আমাদের মানে ঠাকুরের আইডিওলজি যে আমরা প্রচার করব, আমরা সেই জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি কিনা, না সামাজিক দিক কোনো অ্যাঙ্গেল থেকে প্রতিষ্ঠার কথা বলছেন সেটা আমি জানি না। কারণ তাকে সম্মান দিই তো, যে ধরনের মানুষের থেকে এই ধরনের কথাবার্তা আসে, তো সেই কারণে আমরাও সেই বিষয়ে যেতে পারি না, তাদেরকে কাউন্টার করতে পারি না। যাই হোক, কথাটা হচ্ছে যে আমাদের থেকে কেন শুনবে যারা সেরকম জায়গায় আছেন, ঠাকুরের বংশধররা আছেন, তারা যদি একটু অন্য ধরনের কথা বলে আমাদের থেকে, তাহলে আমাদের কথাটার ভ্যালিডিটি কোথায়, আমাদের কথাটা কেন শুনবে মানুষ? যদি কোনো কারণে কারোর থেকে আমাদের কথাটা একটু আলাদা হয়ে গেল, তাহলে ঠাকুর মানে তারা আমাদের কথাটা কেন শুনবে? খুব বেসিকভাবে বলতে গেলে, কারুর কথাই কাউকে শুনতে হবে না। যেটা আপনাকে অ্যাপিল করছে, সত্যি কথা বলতে গেলে, যেটা আপনাকে অ্যাপিল করছে, অ্যাপিল তো অন্য কিছু করবে। করুক। অ্যাপিল তো ওই সেই ড্রাগ খাওয়া সিঙ্গাররাও করে। হ্যাঁ, যারা ঠাকুরকে খুঁজতে চান তাদের কথা বলছি, তাদের একটা রকম আছে, মানে যতই আমি বই পড়ে আর যাই করাই, একটা জায়গায় কেউ চেঞ্জ করতে পারবে না, সেটাই আমি ফিক্সড। এটা আমি বলি না আগে, এতদিন বইয়ের কথা ইত্যাদি বলছি, তো এটাও আমি বলা উচিত আমাদের। আপনাকে যে দেখছেন, আপনাকে যেটা অ্যাপিল করবে আপনি সেটাই শুনবেন, এর মধ্যে দিয়ে মানুষ ঠাকুরের লোক খুঁজে নেবে। আমাদের কথা, কারুর কথা শুনতে হবে না। যে ঠাকুরকে চায়, অ্যাপিল তো মাস্টার উইদিন এই পেজটার থেকে বা এই চ্যানেলটার থেকে অন্য কোনো ওয়েবসাইট অনেক বেশি করবে অ্যাপিল। করুক, তো সেখানে যাবে, ফুরিয়ে যাবে। যে ঠাকুরকে চায় তার কাছে ওটা ফুরিয়ে যাবে, কারণ আমি নিজেই এক্সাম্পল, আমি নিজেই দেখেছি। যদি ঠাকুরকেই চায় কেউ, আর ঠাকুরকে সবাই চায়, এটাই হচ্ছে মজা। বিজনেস করতে থাকলে তারা থাকে, দুটো কারণে তারা থাকে। একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে সামনে যদি কেউ দেখে ফেলে ডিভাস্টেশন হচ্ছে। সামনে যদি ডিভাস্টেশন হচ্ছে আমরা দেখে ফেলেছি,
বা আমি দেখি, তাহলে আমারই করা আরও বাড়বে। কেউ থামাতে পারবে না, দেখুক না দেখুক, ঠাকুরকে খুশি করতে হবে। আর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে যে তারা, এটা যদি আমার তাড়াহুড়ো থাকে তাহলে বুঝতে হবে আমারও কিছু একটা ইনফেরিয়রিটি আছে, কিছু একটা আছে তার। আর লোকজন এরকম, আমারও এটাও ভাবা ভুল, ঠাকুর যাজন সংকেতে বলছেন যে তোমার থেকে কারুর ঠাকুরের ইষ্টের প্রয়োজন কম বা বেশি তা ভেবো না, এটা ভাবা ভুল। তুমি একা ওরম না হনু না যে তুমি একা ইষ্ট খুঁজতে এসছো, না। আছে লোকজন আছে যাদের নিড আছে, ঠাকুরকে চায়, ঠাকুরকে সবাই চায়, এটাই হচ্ছে ব্যাপার। আজ নয় কাল প্রতিটা আইএএস অফিসার, প্রতিটা সায়েন্টিস্ট, প্রতিটা পোকামাকড়ও মরে জন্মে কর্মফল ভেঙে 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 মানুষ হয়ে ঠাকুরকে পাওয়ার জন্যই দৌড়ে চলেছে প্রত্যেকে। ইভেন ওই যে কাগজটা ঝুলে বেড়াচ্ছে, ওই কাগজের মধ্যে যে অ্যামিবাগুলো ঝুলে রয়েছে, ওগুলোও আফটার 13-20,000 লাইফ টাইমসের পর মানুষ হয়ে জন্মে ঠাকুরকেই চাইছে। একটা জিনিসও নেই যে ঠাকুরকে চাইছে না। তাই এই ঠাকুরকেই পাওয়ার জন্য ছুটে চলে, তার জন্যই এত কষ্ট করে আমরাও রেস করে এসেছি। তাই ও খুঁজে নেবেই, আজ নয় কাল। তাই ঠাকুর এই কথাগুলো কেন বলছেন সেটা যদি জিজ্ঞাসা করা হয়, তখন কেউ যদি বলেন যে আমার জন্য বলেছেন, সেই আমার জন্য বলেছেন কথাটা সেই বলতে পারে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থের মধ্যে সেই আমিত্ব বোধটাকে অনুভব করতে পারেন। তার মুখেই বলাটা সাজে, অন্য কারোর মুখে না। হ্যাঁ, এটা এটা তাই আর এটা সহজভাবে বলা যায়। ঠাকুর যখন বলেছে হ্যাঁ তোমার জন্য বলেছি, এই তুমিটা প্রত্যেকে ঠাকুর যখন বইতে লিখছেন, আমার বলাগুলি যদি তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করা বা আচরণের মধ্যে দিয়ে বাস্তবে যদি ফুটিয়েই তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। এই তুমিগুলো কে? তুমি যে পড়ছে সে, আবার যে পড়ছে না সেও। কারণ তিনি বলে দিলেন তোমার। কে কে শুনলো তোমার বলটা, কে কে কার কার কানে গেল, সেটা ডিপেন্ড করছে কার কার কানটা খোলা। যখন বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার ট্রেনে, একজন কানে শুনতে পাচ্ছেন ঠাকুর বলছেন যে ঝাঁপ মার ট্রেন থেকে, ঝাঁপ মার ট্রেন থেকে। ও বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে। যতই নাম করছে সে শুনতে পাচ্ছে ঠাকুর ঝাঁপ মারতে বলছে। সে ট্রেন থেকে ঝাঁপ মেরে দিয়েছিল, হাত পা ছিলে গেছিলো, ক্র্যাক হয়ে গেছিলো। ওই অবস্থায় স্টেশনে বসে জানতে পারলো যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে। সে কোথায় খুশি হবে তা না হয়ে সে ঠাকুরের কাছে এসে বলছেন যে ঠাকুর এতজন ছিল ট্রেনে, সবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওরা মরে গেল, ওরা কি আপনার ছেলে না? তখন ঠাকুর ওকে দেখেই পাশে হাউজারম্যানকে না কাকে জিজ্ঞেস করছিল যে বলো তো আকাশবাণী কে শুনতে পারে? তখন বললো আকাশবাণী সেই শুনতে পারে যে রেডিও অন রাখে। একদমই তাই। এই এই ধরনের কথা এখনো দেখা যায় যে অমুক জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট, অমুক জায়গায় বাস অ্যাক্সিডেন্ট, সেখান থেকে এতজন সৎসঙ্গী বেঁচে গেছেন। এবং এইটা নিয়ে যারা ক্রিটিক, তাদের কথাটাকে আমি একদম উড়িয়ে দিচ্ছি না, তারা খুব ভ্যালিড কথা বলে। তাহলে কি ঠাকুর তাদেরকেই বাঁচাবেন যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন? কথাটা এখানেই যে ঠাকুর সবার জন্যই। তারা রেডিওটাকে, ওই ট্রান্সমিটারটাকে অন রাখতে পারেননি, তাই তো, যারা অন রেখেছেন তারা বেঁচে গেছেন। তাই তো। এবং কথাটাকে প্রেজেন্টও করা হয় খুব, মানে খুব একটা ভালোভাবে প্রেজেন্টও করা হয় না যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে এতজন সৎসঙ্গে ছিল, তারা বেঁচে গেছেন। এটা ইটস নট দ্য ওয়ে অফ প্রেজেন্টিং দ্য থিং। একদম ভালো না এগুলো। আর হচ্ছে ওগুলোকেও অন্য জায়গায় ইউজ করা হয়। এইসব মিরাকেল টিরাকেল, ধরো আমার কোনোভাবে তুমি হেল্প পেলে, তার মানে ঠিক আছে তোমার গ্র্যাটিটিউড আছে, সব আছে। এবার আমার চলনা যদি ভুল হয়, ঠাকুর হতেই পারে, আমি কি মানে একবার হেল্প করেছি মানে আমি কি ভগবান? আমার হয়তো ভুল চলনা হচ্ছে, তার মানে তোমার সেটাকেও অ্যালাউ করতে হবে। তুমি আমারও শত্রু, তোমারও শত্রু। একদম তাই, কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। কিন্তু তাই বলে আমি কেমন কৃতজ্ঞ যে আমি দেখলাম তুমি ঠাকুরের নিয়মে চলছো না, বেনিয়ম করছো, তখন আমি তোমাকে বললাম না? সেটাই। প্রকৃত বন্ধু সেই যে আমাকে ধরিয়ে দেবে তখন। এই জিনিসটা আমাকেও মানে অনেক ডাউটে ফেলেছে, এই করেছে। পরে দেখতে পেরেছি ঠাকুরের সময় ওটা দেখেছি। জানি না এই ঘটনাটা এইভাবে বলা ঠিক হবে নাকি, তাও প্রয়োজনে বলছি। অনন্ত মহারাজেরও একবার মাথায় প্রবলেম হয়েছিল, ইভেন আফটার সো মাচ সাধনা অ্যান্ড এভরিথিং। স্বামী বিবেকানন্দেরও হয়েছিল। বিশাল হয়েছিল। স্বামী বিবেকানন্দ তো তুমি জানো না, যারা তার আশেপাশে থাকতো তারা জানে, এটা খুব ডেঞ্জারাস টাইম। একটা না, 2-3টে। তিনি এগুলো বললেই আবার বলবে নিন্দা করছে। এগুলো নিন্দা না, এগুলো হিস্ট্রি। এইগুলো নিয়ে যদি আলোচনা না করি তাহলে আমরা চলবো কিভাবে? কারণ আমাদের তো ওনাদের থেকে অনেক বেশি ভুল হয়। হ্যাঁ, তাই তো। ওনাদের ওটা নর্মাল, ওটাই তো ধরার কথা ছিল, হওয়ার কথা ছিল। তাও ওটা ওভারকাম করেছেন, এটাই না ভক্ত। স্বামী বিবেকানন্দ দুরকম করেছিলেন, একটা হচ্ছে মঠ, একটা আশ্রম। আশ্রম যেখানে, সেখানে কোনো ছবি অ্যালাউড ছিল না, রামকৃষ্ণ ঠাকুরের পুজো অ্যালাউড ছিল না। এগুলো হয়তো জানো না, কারণ ওখানে হচ্ছে একজন গুরু থাকবে, তার শিষ্য থাকবে। আর মঠে ঠাকুরের ছবি থাকবে।
এরকমও টাইম গেছে যখন তিনি একদম ওই নির্বিকল্প না কি বলে ওইগুলোর মধ্যে ছিলেন, সব অনেক অনেক ব্যাপার ছিল। তখন করে টরে যখন ঠাকুরের অনেকে ঠাকুরকে ভালোবেসে ছবি রাখতো, ছবি টবি ফেলে দিয়েছিলেন অনেক, বলে বুড়োটা এখানেও, এরকম ধরনের কথা বলেছে, বুড়োর ছবি এখানেও, হটাও এসব হবে না। তা এখন এইগুলো অনেকে অনেক মিনিং বার করতে পারে, কিন্তু পরে তিনি বুঝেছেন, তিনি প্রত্যেকটা ওয়েতে রামকৃষ্ণদেবের মতোই অন্যান্য সাধন টাধন করে ঠরে দেখছে যে ওই ঠাকুরের ঘাড় দোলানোতে যতটা ইজিলি জানতে পারতাম, হ্যাঁ ওই তাকে ফলো করে যে ইজি জানতে পারতাম, সেটা এইগুলো করে কি করছি। তার মানে ওই গেট ওয়েগুলো খারাপ বলছি না, কিন্তু ওগুলো দরকার। তুমি ঠাকুরের পুণ্যপুঁথি খুলে দেখবে বেদান্তের কত ইম্পর্টেন্স দেওয়া আছে, কিন্তু সব কিছু ইষ্টকে ধরে ট্রিমেন্ডাস গ্রোথ হয়, আর কখনো চ্যুতি আসে না। সত্য রজতম এইসব গল্প আছে, কিন্তু তিনি যেহেতু ত্রিগুণাতীতাং, সদ্গুরুকে ধরলে ত্রিগুণাতীত ওয়েতে আমরা সেটাকে দেখতে পারি, তাই ওটার দ্বারা অবসেসড হই না। অবসেশন হলেই সে ব্রেক করে দেবে। অনন্ত মহারাজের হয়েছে, এক একটা স্টেটে গিয়ে আটকে যেতেন, ঠাকুরের কাছে গিয়ে বলতে, তখন মৌন মুখ কুতিয়ে কথা বলতে পারতেন না, এই বিশুদ্ধি আটকে গেছিলো, এসব আছে কি সব। তো উনার হতো না, মৌন সাধনা চলতো, ঠাকুরের কাছে গিয়ে এরকম বলছে, খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম করে রয়েছে, চোখ মুখ কেমন হয়ে আছে, তখন সাধনা চলছে, ঠাকুর রোগা তো পাঁচচালার ঘরে এরকম করে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরের সামনে, এরকম 4টে দাগ কেটে এরকম করে নিয়ে গেছে। অমিয় বাণীতে পাবে এটা মেনশন। ঠাকুর গিয়ে এরকম করে কেটে এরকম করে একটা দাগ দিয়ে দিল, ওটা ওদের ভাষার কথা। আবার অনন্ত মহারাজ চলে গিয়ে ধ্যানে বসলো। তুই কি মহারাজের এই ঘটনার কথাটাই বলছিলি না অন্য একটা ঘটনা? না, অন্য ঘটনা বলবো। হ্যাঁ, তা এই যে এটা হয়ে গেল, এটা দেখিয়ে দিল, এটা দিয়ে তিনি মেনশন করে দেখিয়ে দিলেন যে ঠাকুর দেখিয়ে না এটা না, এরপরে আরেকটা এরকম আছে, কিছু একটা আছে, যাও গিয়ে করো। তাহলে এই যে যেখানে যেখানে আমরা অবসেসড হয়ে যাই, এটা কিন্তু হজুর মহারাজ বাবা সাবন সিং এর ঘটনাতেও আছে। বলতে না এরকম, আমি সবাই ভাবতো আমি দয়াল ধামে পৌঁছে গেছি, বলছে না ওটা কিচ্ছু না, ওটা ফালতু, তোমার সবই 2 মিনিট হেঁটে হেঁটেই মনে হবে ওটা দয়াল ধাম, না আরও উপরে যাওয়ার উপরে। অনন্ত মহারাজ এরকম কে বলতেন 4 যুগের শ্রেষ্ঠ যুগী, ঠাকুর বলেছেন এক সময়। হ্যাঁ, তো মহারাজ হুজুর মহারাজ ওই মহারাজের মতো সাধনা করেছে বলে ওনার নাম মহারাজ। তো মহারাজকে ঠাকুর বলেছিলেন এক সময় যে এরকম, যখন এত নাম ধ্যান এইসব সত্যগুণের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতেন, সবাই ওখানে বসে থাকতে ভালোবাসতেন। ঠাকুর বলতেন খালি কাজে পাঠাই পাঠাও পাঠা, অনেকে পছন্দ করতেন না, মহারাজের কাছে গিয়ে বসতেন। তাহলে মহারাজের মতো লোকের এই ভুল হয়েছে। কেষ্টদা জাতীয় অনেকে বুঝতে পেরেছিলেন সেটা। এখন এই ভুলটা নর্মাল, বড়দের হয়, আমাদের তো বাদই দাও। হ্যাঁ, তো তখন বুঝে কিন্তু চুপচাপ নিজে ঠিক হয়ে গেছে, বা তাকে ঠিক করার চেষ্টা করেছে, বলেছে, বিনীতভাবে বলেছে, সবভাবে করেছে। এটা দরকার ছিল বিশাল, আর করেওছেন, হেল্পও পেয়েছেন। কিন্তু তাও কোথাও প্রবলেম হয়েছে, ঠাকুরের কথা কোথাও শুনতে পারেনি, জানো। আর তাদের ভুলের দাম আরও বেশি দিতে হয়, তারা তত উচ্চ লেভেলে চলে এসছেন। বিবেকানন্দ ওর জন্য জীবনের শেষে বলছেন যে তোমরা তো আমাকে জ্ঞানী ভাবো, আর ওই বুড়োটাকে, বুড়ো মানে হচ্ছে রামকৃষ্ণদেব, আর বুড়োটাকে ভাবো ইয়ে ভক্ত, ভাব ভক্ত। হ্যাঁ ভক্ত না কি আর বলছে, এই আমি এতদিন এত কিছু, তোমাদের বিবেকানন্দ এত কিছু এত করে ঠরে বাইরে জ্ঞান দেখাই, আসলে ভিতরে আমি জাস্ট একটা লোয়েস্ট অফ অল ভক্তস, টিনটিনে ভক্ত। আর ওই বুড়োটা বাইরে ওরকম ভক্ত সেজে থাকে, ওর ভিতরে টনটনে জ্ঞান, শুধু জ্ঞান, এত জ্ঞান, ওই জ্ঞান কোথাও নেই। এটা কি রামকৃষ্ণ পরমহংসের ব্যাপারে বলেছিলেন? একদম বিবেকানন্দ বলেছিলেন, ওই বুড়ো মানে রামকৃষ্ণ। তখন এটা আবার তিনি পরে লিখছেন, এটাও দাস, রামকৃষ্ণদেবকে উল্লেখ করে, দাস তবু জনমে জনমে দয়ানিধি, তবগতি আমি নাহি জানি, মমগতি তাহাও নাহি জানি। এই লাস্ট লাইন, কে বা চায় জানিবারে, দাস তব সতত প্রস্তুত সাধিতে তোমার কাজ। ইংলিশে বলছেন, when carrying out the commands of Lord without the slightest hesitation or doubt, that is the only way to the spiritual success in life, there is no other path to follow। কিন্তু লর্ড বলেছে, ক্যারিং আউট দ্য কমান্ড অফ লর্ড, ঠিক করে তার জন্য আবার লিখেছে, ক্যারিং আউট দ্য কমান্ড অফ গুরু উইথাউট দ্য স্লাইটেস্ট হেজিটেশন অর ডাউট, there is no other success in life, in spiritual, no other path to follow। গুরু লর্ড যে একজন, আর এই যে এটা পারফেক্টভাবেই করা, এগুলো সব তার স্পষ্ট লেখা আছে। ঠাকুরের ওপর অধিকার কারোর একজনের নেই, ইভেন তার ভক্তদেরও না। তিনি অ্যাভেলেবেল ফর অল। ঠাকুরের কাছে চোর গেছেন যখন ডিএসপি অফিসার, এটাও অমিয় বাণীতেই আছে, ডিএসপি অফিসার ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আপনাকে অনেক দিন থেকে থেকে অ্যানালাইজ করলাম, আপনার মতো মানুষ নেই,
আপনার মতো মানুষ সারা ভারতবর্ষের দরকার। খালি একটা রিকোয়েস্ট ঠাকুর আপনার কাছে, আপনার এখানে সব দাগি আসামিগুলো এসে এসে বসে আছে। আর হ্যাঁ, দেখছি বিরুদা জাতীয় অনেক পরিবর্তন হয়েছে, ওরা ডেঞ্জারাস, সব টেরোরিস্ট। টেরোরিস্ট বলতে রিভলিউশনিস্ট, সবাই রেভলিউশনিস্ট। ইংরেজদের চোখে টেরোরিস্ট। বিরুদা রেভলিউশনিস্ট, কিন্তু অনেক ডাকাতও এসছে। ডাকাত মানে এমনও আছে একজন, সবার নাম দিতে পারছি না, আচ্ছা কিশোরী মোহনদা, কিশোরীদা। তো সে ঠাকুরের পেছনেই কত লেগেছে, তা বাকি কি কাজ করে বেরিয়েছেন? কেশরীদা তো গর্ব করে বলেছে সুশীলদাকে একসময়, এই দেখেন লিস্ট, তখন দীক্ষিত হয়নি, তখন অনুকূল ডাক্তার ওই টাইম, দেখেন আইপিসির তখনকার আইপিসি যা ছিল, সিআরপিসি আইপিসি যেটা ছিল, এই অনুযায়ী পেনাল কোড অনুযায়ী কি গরিত কাজ করেছি। একটা গড়িত কাজ দেখাও যেটা আমি করিনি। পেনাল কোডে একটা গড়িত কাজ দেখাও, অন্যজন বলে দেবে যে এই তুমি ওটা তো করনি, বলে ওটা করে নেবো, মানে এরকম ব্যাপার। রেপ থেকে শুরু করে মানে একটা কাজ নেই, বউ চুরি, খুন, গলা কেটে খুন, ফাঁসি দিয়ে খুন, সব করেছে। এরা গর্ব করে আবার বলছে। তারপরে সেই বাল্মীকি হয়ে গেল। বাল্মীকি কোথায়, কীর্তনের ঋষি এসে বসে আছে ঠাকুরের কাছে। সব ডিএসপি বলছে আমি এদের বহুদিন ধরে দেখছি, একটা দেখবো আর তুলো। অফিসার কাজ মার ছেড়ে ঠাকুরের কাছে এসেছে, নৌকা পার করে ঠাকুরের কাছে বসে করতে করতে ঠাকুরের ভালোবাসায় পড়ে গেল। ওটাও কিন্তু তাহলে শোরগুলোর জন্য হয়েছে। কিন্তু ঠাকুরের ভালোবাসাটা মনে হয় না যে একটু মানে অনৈতিক টাইপের? না, কাকে ভালোবাসছেন? অনৈতিক যদি দেখো, অনৈতিক এটাই তো আমাদের দেখার আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রচণ্ড একটা মাপার। আমরা খুব হড়বড়ি, আমি তো আরও হড়বড়ি করি। হড়বড়ির প্রবলেম হচ্ছে, সেই রামকৃষ্ণদেবের গল্পে চলে যেতে হয়। একজন চোর বহুত ক্রাইম করেছে, সারা গ্রাম ওকে খুঁজছে, ও গিয়ে গাছতলায় উঠে বসে থাকলো, খুঁজে বেড়াচ্ছে, জঙ্গলেও গাছতলায় বসে রয়েছে। নিচে দেখছে একজন তান্ত্রিক কাপালিক সব সাধনা করছে, এটা মরা বডি রেখে ওর ওপর সাধন করছে। কী করছে বুঝে ভাই, কী করছে এটা বুঝতে পারছে, কালী পুজো করছে, কিন্তু কী করছে বুঝতে পারছে না। সে অনেক করলো, লাস্টে কাঁদলো, হা হা করলো, কিছুতেই মা দর্শন দিচ্ছে না। প্রত্যেক একটা বাঘ আসলো, খেয়ে চলে গেল, কামড় দিয়ে ঘাড় কামড়ে ঘোড়া ধরে নিয়ে চলে গেল। ভাবলো ভাই কি অদ্ভুত বিচার মায়ের, এ এত সাধনা মানে সারা জীবন এই করে গেল, এটা হচ্ছে ওর বিচার পেল। ওই সাধন করে বেদি রেডি ফেডি করে যা করে গেছে এতক্ষণ, লাস্ট খালি আহুতি দেবে, মানে দেবে আর মাকে এনার্জি পাবে না কি সিদ্ধি পাবে, কৈশোরে বেরিয়ে গেছে। আর ও গাছ থেকে এরকম লাফ মারলো, ঝাপ করে পড়লো, পরে বললো মা তুমি কোথায়, একে কামড়ে নিয়ে চলে গেল, তুমি কোথায় মা? ফট করে কালী ঠাকুর চলে আসলো, বলো তুমি কি চাও? ও বলছে কি চাও মানে, তুমি কালী? বলছে হ্যাঁ আমি কালী, কি চাও? তখন ও বলছে যে আমি তার আগে একটা কোশ্চেনের অ্যান্সার চাই। ও এতদিন এত কিছু করলো, আমি কবে থেকে, আমি দেখে দেখে হাঁপিয়ে গেলাম, সেটাও করে যাচ্ছে, একটার পর ডেড বডি নিয়ে আসছে, সাধনা করছে। আর আপনি মানে আমি এরকম মানে চুরি করে বসে আছি, এসে আমি জাস্ট এমনি বললাম আর আপনি দেখা দিয়ে দিলেন। তখন ও বলছে, তখন কায়রা বলছে হ্যাঁ ঠিক বলো তুমি কি চাও, তোমার সব সিদ্ধি হয়ে গেছে এখানে। তখন বলছে ও নিজে সিদ্ধি দিয়ে দেখলো, বলছে না আমাকে অ্যান্সারটা পাবো না, বলছে ঠিক আছে। দেখালো ওর পাস্ট লাইফে এমন এমন সব সাধনা করে বেরিয়েছে, কোনো ফল টল সব কনসলিডেটেড হয়ে ওই দিনে ওইরকমভাবে পেল। ওগুলো কে দেখবে? এই বছর চুরি করেছে, ওর একটা চুরিও কিন্তু আমি বলছি না নৈতিক, সেগুলো ওকে ঠিক মতো দেবে, ওকে পরে সেগুলোর কর্মফল ওকেই ভোগ করতে একদম, হবে। ভোগ করতে আমরা হবে। পুরো ব্যাপারটা দেখতে পাই না সবসময়। পুরোটা দেখতে পাই না। কর্মফল আসবেই, আজ থেকে 2 দিন পরে হোক কি 20 বছর পরে হোক। হ্যাঁ, আর ওই গলায় কামড় দেওয়া ও হচ্ছে চললো, ওর ব্যাপারটা স্টার্ট হলো। সেম ঘটনা, এরকম প্রচুর ঘটনা আছে, কিন্তু ঠাকুরের ব্যাপার। ঠাকুরের, হ্যাঁ ঠাকুরের মডার্ন সাধনা সবসময় কি হয়, ঠাকুরের যে সুরত শব্দ যোগ, ঠাকুরেরটা ওই সুরত শব্দ যোগ যারা চলে আসছে ওয়েস্ট থেকে, শুধু সেটা না কিন্তু ওটা ওয়েস্টের সুরত শব্দ যোগের একটা ধারা, ঠাকুরের এই যে বেদান্ত যে ধারা, দুটো মিলে একটা অদ্ভুত ফুল, দুটো একই জিনিস, জাস্ট এটা অন্যরকমভাবে দেখা, একটা প্রাণিক ওয়ে থেকে দেখে ওটাকে আলগা করে দেখা, আর একটা ইন্টেনশন বা কি বলে ওটাকে উইল ফোর্সের মাধ্যমে, ভাইটাল ফোর্সের মাধ্যমে দেখে, ভাইটাল ফোর্স না ওটাকে বলা অ্যাটেনশন, সুরাত নিরাত, হ্যাঁ অ্যাটেনশনের মাধ্যমে এই একই জিনিসকে দেখা। আমাদের এর ওপরেও যে 7টা জিনিস আছে, বডিরও 7টা জিনিস আছে, একটা হচ্ছে বডির 7টা জিনিস দেখে এখানে পৌঁছানো, আর একটা হচ্ছে মাথার 7টা জিনিস ধরে এখানে পৌঁছানো, দুজনেরই টার্গেটেই
ঠাকুর যে ওয়ে দেখিয়ে দিয়ে গেছেন সেটা হচ্ছে কি বলবো, ওই যে নিড অফ দি আওয়ারে এমন একটা ট্রিক দিয়ে গেছেন, আমরা সেটাই করতে পারছি না। এবার অনেক একটা কথা বলে যে আমরা সেটাই করতে পারছি না, তাহলে অন্য যোগগুলো তো আরোই পারতাম না। এটা ভুল। এটাই যেমন পারছি না, এটা করার অনেক চাপও আছে। এত সোজা কিছু না, একটা সিম্পল কথা, সবসময় নাম করো দেখি। তুমি ভাই অষ্টাঙ্গ যোগ করতে পারবে, সবসময় নাম করার তো সহজ না, ইয়ার কি না। তুমি আর সবসময় নাম যে জিনিসটা, চলাফেরায় নাম, উষা নিশায় মন্ত্র সাধন, বলি এই তো সবচেয়ে সোজা সাধনা, সরল সাধনা। ঠাকুরের সাধন ভজন সবচেয়ে সরল সাধনা, সবচেয়ে সোজা না। শীর্ষাসন করা সহজ, কিন্তু ঠাকুরের সাধন ভোজন করা ব্যাপার আছে। ওই জন্য ব্যাপারটা হচ্ছে ডিফারেন্স আছে সরল আর সহজের মধ্যে। আমরা কমপ্লেক্স, তাই সরলটা কঠিন লাগছে। আর ওগুলো সব ফিজিক্যাল ওরিয়েন্টেড, আর আমাদেরটা শুধু একটা দিক আছে পুরো মেন্টাল ওরিয়েন্টেড, যেটাকে আজকে তথাকথিত জ্ঞানযোগ বলা হয়। আসলে ওটা শুধু ওরম না। জ্ঞানযোগ তুমি যদি অত দেখছো, ধরো রামকৃষ্ণ মিশনের এসেনশিয়াল উপনিষদ বলে একটা বই আছে, তার ফরওয়ার্ড একজন মহারাজ লিখছে, প্রেমেশানন্দজি বোধহয় না গম্ভীরানন্দ লিখেছেন, ওখানে লেখা দেখবে ফার্স্টে কয়েকটা প্রিন্সিপাল আছে যে এইগুলো যদি তোমার আচরণে এখনো মানে তুমি যদি প্র্যাকটিসে না আনো, তো শুরু করার কোর্সটা অধিকারই তোমার নেই। জন্য নয়। না, আমি দেখে দিতে পারি, ইনক্লুডিং মাইসেলফ, 90% লোকজনের ওই প্রথম ক্যারেক্টারের মানে 1%ও নেই। তাহলে এই যে রামকৃষ্ণ মিশনের এরকম কোর্স টোর্স রয়েছে, তা হ্যাঁ। আমাদের এরকম কোর্স টোর্স কবে আসবে? জানি না, সে তুমি করো শুরু, কে বারণ করেছে? শুরু করলে তারপরে সে তোমার ব্যাপার, তুমি জানো, যে যার ইচ্ছা জেগেছে তাকে করতে হবে। তাহলে যদি শুরু করা হয় তাহলে মানুষজন আসবে? মানুষজন আসবে, ওই যে প্রবলেম হয়ে গেল। মানুষজন আসুক না, মানে ব্যাপারটা প্রয়োজন তোমাকে দিতে হবে, কি করবে তোমার ব্যাপার। ঠাকুরের কাছে মানুষ আসবে, ঠাকুর জানতেন, ওরম ভাবে না, সেবা দিয়ে গেছে, যা হয়েছে হয়েছে। ইষ্টে চেতন ব্যক্তিত্বতা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। এই ফর্মুলা লাগিয়ে যা যা প্রয়োজন করে যেতে হবে। তাহলে ওই ঘটনা দিয়ে কি বোঝা গেল? অধিকারটা কার? অধিকারটা ঠাকুরের। তাহলে ঠাকুরের যখন ওই ডিএসপি সাহেবের পাপীদের কথা বলছিলাম, ওই পাপীগুলো থেকে ঠাকুর ঠাকুর এই পাপীগুলোকে আপনি শুধু বের করে দেন, বা পাপীদের আর জায়গা দেবেন না, তাহলে যা করতে হবে আমি আছি, আমি আপনাদের সব কিছু ছেড়ে দেবো, সবাই ঢুকতে পারবে, সব রকম পলিটিক্যাল জিনিসপত্রের ব্যবস্থা আমি করে দেবো। ঠাকুর বললেন, আমি কি করে বলবো কাকে তাড়াবো আর কাকে এরবো? আমি জানি নাকি কে পাপী? না ঠাকুর, আমি দেখেছি আপনি সব জানেন। পুলিশ অফিসার বলছে, আপনি বোঝেন, আপনার অ্যানালিস্টিক্যাল ক্ষমতা খুব বেশি। তখন ঠাকুর বলছে, আচ্ছা যদি কেউ আসেও আমি তো তাকে বলতে পারি না যে চলে যাও। তখন বলছে, না ঠাকুর, চোরদের ডাকাতগুলো অ্যাটলিস্ট যদি। ঠাকুর বলছেন, কেন, ওদের কাছে কি ডাবের জল তিতা হয়ে যায়? ওনার চুপ, যে ডাবের জল তিতা হয়ে যায় বলে, ওটা তো ন্যাচারাল জিনিস। তখন ঠাকুরের মুখে তাকিয়ে আছে। এটাই হলো ব্যাপার, ঠাকুরের নেচারের আউটকাম, যে নিখিলা বিচি স্পন্দিতম, সারা নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু স্পন্দনের বীজ সে। জগৎ জীবন বীজ স্পন্দিত, জীব আর জগতের স্পন্দন যা হয়ে আছে সব কিছুর মূর্ত প্রতীক তিনি। একটা অ্যান্টেনা, একটা সামান্য মোবাইল ফোন, এর মধ্যে কিচ্ছু নাই, ভেঙে দিলে কিচ্ছু খুঁজে পাবে না, ট্রানজিস্টার পাবে। হ্যাঁ, ওই জিনিসটার মধ্যে একটা অ্যান্টেনা আছে, মেন রিসিভার আছে। ঠাকুর একটা ওরকমভাবে একটা আছেন, ওই সারা ওয়ার্ল্ডের রিসিভার ওখানে রিসিভ হচ্ছে। তোমার রিসিভার আছে, ওর সবার রিসিভার ওই এক জায়গায় আছে। ওটা ক্রিয়েট হয়েছে ট্রানজিস্টারটা, আবার ডিসম্যান্টেল হয়ে গেছে। যেটা রিসিভ করে কাজ করাচ্ছিল সে জিনিসটা তো কোনোদিন যায়নি, কোনোদিন আসেও নি, অজাত। ঠাকুর বলে যে ব্যাপারটা, যে এনটিটিটা যাকে আমরা বলছি, ডিস্ট্রয় হলো কোনটা? কিছু ডিস্ট্রয় হলো ট্রানজিস্টারটা। রেডিও সবসময় বাজছে, হ্যাঁ, রেডিও সবসময় বাজছে, এখনও অল ইন্ডিয়া রেডিও চলছে। এখন আমার কাছে কতগুলো র মেটেরিয়াল আছে, সবগুলোকে বিধিমাফিক জুড়লাম, বিধিমাফিক জুড়ে একটা ট্রানজিস্টার বানালাম, পাওয়ার দিলাম, স্টার্ট হয়ে গেল এখানে। এবার আমি বলছি যেন এখান থেকে রেডিও বাজছে, এখান থেকে রেডিও বাজছে না, রেডিও যেখান থেকে বাজছে আর সব জায়গায় ছড়িয়ে আছে। আমি এখানে ঠিকমতো সেইভাবে ব্যাপারটা কম্প্যাটেবলি আমি ব্যাপারটাকে মূর্ত করলাম, আর ওই মূর্ত করেই সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। ওই কমপ্লেক্স, হ্যাঁ, ওই কমপ্লেক্স, ওই সত্তা, ওই গুণ, ওই জেনেটিক্স, যা যা ওই ওয়েভটাকে ধরার কেপেবল। যেমন ধরো একটা ওখান থেকে বিশাল বড় একটা ওয়েভ লেন্থের ওয়েভ ছাড়ছে, বলা হয় অ্যান্টেনার সাইজ ওয়েভ লেন্থের সাথে ম্যাচ হতে হয়। বিশাল একটা বড় ওয়েভ লেন্থ লো ফ্রিকোয়েন্সি ছাড়া হচ্ছে,
আমাকে যে অ্যান্টেনাটা লাগবে ওই অ্যান্টেনাটা আমি হয়তো এই বাড়িতেই বানাতে পারবো না, অর্থাৎ বিশাল অ্যান্টেনা বানাতে হবে। তার মানে এই সিস্টেমটা অ্যালাউ করছে না অত বড় ওয়েভকে নেওয়ার জন্য। ঠাকুর সবসময় অ্যাভেলেবেল থাকলেও ঠাকুর মানুষ হিসাবে আসবে ওরকম ভূমিও পেতে হবে তাকে। এটা শুধু ঠাকুরের বেলায় না, ঠাকুর হচ্ছে একটা জাস্ট অ্যানাদার এক্সাম্পল। প্রত্যেকের বেলায় সেম গল্প, জাস্ট একটা ছোট্ট ডিফারেন্স ঠাকুর আর আমাদের। তিনি হচ্ছেন ওটার কমপ্লিট ফর্ম। একটা কমপ্লিট ফর্ম মানেও কমপ্লিট হয়েও সে ইভলভ করে চলেছেন প্রত্যেকের সাথে নিয়ে, তার চেতনাটা ওই সবাইকে নিয়ে আছে। এটা বলে একটা স্কোয়ার ওয়েভ যেটা হয়, একটা স্কোয়ার ওয়েভ যেটা হয়, সেই স্কোয়ার ওয়েভ হচ্ছে সুপার পজিশন অফ থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ সাইনোসয়েডাল ওয়েভস। আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, আলাদা আলাদা অ্যাম্প্লিটিউডের সাইনোসয়েডাল ওয়েভকে যদি আমি সুপারপোজ করি করতে করতে পারফেক্ট ওয়েতে সুপারপোজ করলে একটা এরকম স্কোয়ার ওয়েভ হয়ে যায়। তা লোকে দেখবে তো ভাই তো আরও সিম্পল স্কোয়ার ওয়েভ, কিন্তু স্কোয়ার ওয়েভকে যদি তুমি ফুরিয়ার অ্যানালিসিস করবে তো থাউজেন্ডস অ্যান্ড মিলিয়নস অফ এই ওয়েভসের তৈরি। সেই ঠাকুরের সরল সাধনার মতো। মনে হবে যেন ঠিক আছে, তুমি উষা নিশায় মন্ত্র সাধন করো, এমন এমন বাধা আসবে তো করতেই দেবে না। লাস্টে তোমার মনকে মানিয়ে দেবে যে থাক। ওগুলোই হচ্ছে ওই তোমার অপ্সরা নেমে আসতো আগেকার, এই অপ্সরা, আর লিটারালি অপ্সরাও নেমে আসবে। বিশ্বাস করতে পারবে না, ঠাকুরকে যদি কমপ্লিটলি আমরা ধরতে পারি তো কমপ্লিট, সেটা তো সেই 72 হুরের মতো ব্যাপার। আরে হুর কে, তখন বোঝা যাবে ইসলাম কেন কোথায় কি বলেছে, কোথা থেকে সাদা ঘোড়া আসে। হ্যাঁ, ঠাকুরের বাণী জীবনদীপ্তিতে দেখো, হ্যাঁ তপবিধানা 2য় খণ্ডে দেখো বলছেন যে প্রভু তুমি ওটাকে বলেছিলে মিরাজ, তুমি ওটাকে বলেছিলে মেহের, আমি ওটা করে চড়ে যাচ্ছি সুরাতে। বলছেন কলকি এলো মৃত্যু সুরে, করাল কুটিল দৃষ্টিহানি, হ্যাঁ সেই তাস্য। তখন দেখবো ওখান থেকে নতুন গান বাজছে, ওখানে ঠাকুরের বাণী এখনও দেখো দিয়ে যাচ্ছেন বাণী, এখনও ঠাকুর, মানে ওটা ঠাকুরের মুখ লাগে না, ও সবসময় চলছে ওখানে। ঠাকুরের মুখ লাগে না, ঠাকুরকে দেহ নিয়ে আসতে হয় না ঠাকুরের কাজ, ঠাকুরের পার্টটুকু করার জন্য ঠাকুরই করছেন। যখন ইয়েকে দেখতো বলো না, নাথ ট্র্যাডিশনের হেডে যে ছিল 3টে মাথা আছে না, কি নাম বলো, দত্তাত্রেয়কে দেখে বলতো ও যে শিব বিষ্ণু মহেশ্বর 3টে, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টের মিক্সচার, প্রতিটা কোয়ালিটি আছে। কিন্তু ওনাকে অবতার বলে বলেন না, ওনারও বয়ে গেছে অবতার বলে বলেন। তার মানে কি কোনো অংশে কম ছিল কিছু? ও এতটাই টিউনড হয়েছিল যে রিয়েলি ও ম্যানিফেস্ট করে ফেলেছিল বডির মধ্যে। হয়তো সিস্টেমটা অনুকূল চন্দ্রকে নামানোর মতো না, কিন্তু ওনার যে অ্যাক্টিভিটি, ওনার যে অ্যাকোয়ায়ার ট্রেটস, জেনেটিক্যাল হয়তো না, বাট অ্যাকোয়ায়ার ট্রেটস সাধনা এমন জায়গায় নিয়ে চলে গেছে, ও ম্যানিফেস্টেড ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গেছে। ওনার লাইফ নিয়ে নর্মালি মানে বলে অন্যের লাইফ যখন লিখতে যায় অনেক লিখতে হয়, রং মেশাতে হয়, ওনার অরিজিনাল লাইফটাকে রং কমাতে হয়, অরিজিনাল লাইফে রং কমাতে হয়। তোমার আমাদের একটা ফ্রিডম আছে, ঠাকুরের অত ফ্রিডম নেই, ঠাকুরকে একদম হিউম্যান ওয়েতে খেলতে হয়েছে। আমরা যদি 1% আসি আমরা এইসব করে বেড়াতে পারবো। এবার এই সেম ব্যাপার, এই ধরনের ঘটনা আগস্ত্য মুনি থেকে শুরু করে হনুমান, কত দূরে যাচ্ছি কেন, হনুমানকে বলা হয় উইল অফ রাম। রাম চেয়েছে, হনুমান করেছে। এটা কৃষ্ণ আসার পরেও কৃষ্ণ ভাবলো, যখন কৃষ্ণ এসছেন রাম, তখন কৃষ্ণ সবে জাস্ট ভেবেছেন অর্জুনকে টেস্ট করতে হবে, রাম পৌঁছে গেছে, এই হনুমান পৌঁছে গেছে কৃষ্ণ অর্জুনকে টেস্ট করার জন্য। যখন ভেবেছে ভীমকে টেস্ট করতে হবে, হনুমান পৌঁছে গেছে টেস্ট করার জন্য। এটা হনুমান জেনে করছে কি না করছে জানি না, ওর সত্তার আবেগ আর প্রকৃতি পরিস্থিতি ওইভাবেই অনুকূল ওয়েতে সেজে যাচ্ছে যাতে ওটা করেছে। এগুলো করছেন, আবার সেই সঙ্গে এটাও বলছেন যে শ্রীনাথে জানকীনাথে অভেদ এটাই বিউটি, তথাপি মাম হৃদয়ে সর্বস্ব রাম কমলের বচন। এটাই হচ্ছে বিউটি। তার বিধির সাথে কম্প্রোমাইজ কখনো হবে না। সে যদি পরবর্তী এসেও যায়, তাকে সেটা দেখেই করবে যে তার বিধির সাথে রামের মিল আছে নাকি, একদম মিলেছে, ব্যাস তাকে মানছি। বহুত হেল্প করেছে হনুমান, কয়েকবার বলেছে। অনেকে এক জায়গায় আমাকে একজন বলছিল যে ঠাকুর নাকি আবার এসে গেছে এইসব নিয়ে, যে ওর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, তো ওনার এইসব নিয়ে কথা হতে হতে তখন বলছেন যে হনুমানের ভুল বার করছে, বলেছে যে হনুমান তো আরও হেল্প করতে পারতো, হনুমান তো যুদ্ধে অ্যাক্টিভ পার্ট নেয়নি, কপিধ্বজে ছিল আবার কি। ঠিক আছে, তাও একটা কথা বলি, ঘটনাটা জানে না। যখন ভীমরা সব অজ্ঞাতবাসী ছিল, যদি দেখে, আমিও তো মহাভারত পড়িনি, কিন্তু যারা পড়েছে এরকম মানুষের কাছে শোনা, যখন অজ্ঞাতবাসী ছিল, যখন ভীম অহংকার চূর্ণ হলো,
তখন বললো ভীম আমার ভাই। তখন শুনলো হ্যাঁ দুর্যোধন এরম করছে, কে ভাই ও? আমি যাচ্ছি গিয়ে পুরো ওদের হস্তিনাপুর মাটিতে ধুলো করে দিয়ে চলে আসছি আমি, হনুমান বলেছিল। বিধি অনুযায়ী আর অ্যাক্ট অনুযায়ী হনুমানকে যেতে দেওয়া হয়নি, এর মধ্যেও কৃষ্ণের চাল ছিল। তাহলে ওদের এতদিনের যে এত বড় কর্মফল, একটা এত বড় প্লে ছিল, ওটা হতো না। ট্রেনিংও কমপ্লিট হতো না, Training ও complete গোটা হতো না। জীবনটাই ড্রিল আদতে। এটাই তো, এটা জানাই তো এটা, সুখ দুঃখ কুছ ব্যাপে নাহি ছুটে সব উৎপাত, এ মায়া প্রপঞ্চময়। ওই গানটা আছে, ভবরঙ্গ মঞ্চ মাঝে এ রঙ্গেরও নট নট বড় হরি, যারে যা সাজান সে তাই সাজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এখানে এবার বলবে তাহলে পুরোটাই একটা নাটক? যদি তাও হয়, তাও বলবো ধরো পুরোটা একটা ড্রিম। ড্রিমের আগে তোমার যে মেন্টাল স্টেট থাকে, ড্রিমের পরে যে মেন্টাল স্টেট থাকে, দুটো আলাদা থাকে। তার মানে ড্রিমেও তোমার ইভলিউশন হয়েছে, ইভলিউশনটাই ঠাকুর চান। ওটাই ঠাকুরের একটা সেলের ইভলিউশন। একটা সেলের একটা সাইকেল কমপ্লিট হলো, পিকাচু রাইচু হলো, ওই রাইচু হতেই হবে। সেটাই এত বড় গল্প খেলিয়েই হোক, একটা অ্যান্ডি উইয়ার রাইটার, অ্যান্ড্রিউ উইয়ার, যাই হোক অ্যান্ডি উইয়ার, তার একটা বই আছে দ্য এগ, ছোট গল্প আছে, কোর্স গেসাক্টের অ্যানিমেশনও আছে, দ্য এগ। ওটা দেখো, দেখাচ্ছে যে একটা মানুষ, মানে মানুষটা ভগবানকে জিজ্ঞেস করছে তুমি এত কিছু হচ্ছে, তাহলে সবই নাটক, সবই আমার, কেন করছি? তখন সে ওই মানুষের আত্মাটার দিকে তাকিয়ে বলছে যে এত কিছু হচ্ছে কারণ এতগুলো লাইফের মধ্যে তুমি যাবে, এইসব হবে হবে, যে একদিন তুমি আমার মতো হয়ে যাবে। হ্যাঁ আমি আপনার মতো, হ্যাঁ বলো, তুমি একটা এগ, মুভিটার নামও এগ, 15 মিনিট না 14 মিনিটের মুভি, তুমি আমার মতো হয়ে যাবে। তারপরে আমি আর তুমি হাত ধরে তোমাকে আরেক জায়গায় নিয়ে যাবো যেখান থেকে আমি এসেছি, দেখবি ওখানে আমার মতো কতজন আছে, তাদের আলাদা খেলা আছে। এইভাবে চলবে, ধাম ধাম নিরাখাতে চলে পাবে নিজে ঘর বাসা। এখন এই ধামে চলছে, কিন্তু এই পুরো জিনিসটা মিনিংলেস না। এতদিন আমরা এই যে ঠাকুরকে পাওয়ার আগে, মানে ঠাকুরকে এই পৃথিবী পাওয়ার আগে ভাবতো মায়া ক্রিয়েটেড মেনি ইলিউশনস। দেখতো এই জিনিসটা দেখে বলছে মায়া ক্রিয়েটেড মেনি ইলিউশনস, তো ঠাকুরকে পেয়ে আমরা জানতে পারলাম না, মায়া ইজ দ্য ইলিউশন দ্যাট ক্রিয়েটেড মেনি রিয়ালিটিস। দুটোর মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে। সাটল কি, আমাদের পুরোটাই ডিফারেন্স। এটা তুমি বুঝতে পারছো, এটা অনেকে বুঝতে পারবে না। এই রিয়ালিটিটা রিয়েল, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এক্স্যাক্টলি মানেটা ওটা গড়বড় আছে একটু বোঝার আমাদের বোঝার গড়বড়। জগৎটা সত্য, পরিবর্তনীয় সত্য। এটাকে যদি তুমি পরিবর্তনীয় সত্যকে যদি ইজিক্যাল টু মিথ্যা বলতে পারো, কারণ টেকনিক্যালি মিথ্যা এই মুহূর্তে যেটা আছে পরের মুহূর্তে সেটা থাকবে না। আর ব্রহ্ম হচ্ছে অপরিবর্তনীয় সৎ, কার্বনও না, কার্বনেরও বাপ। ওই যে ওটা তুমি যেতে যাবে, যত যাবে তত তুমি অপরিবর্তনীয় লেভেলে ঢুকতে থাকবে, একটা এমন রেলমে পৌঁছাবে যেখানে গিয়ে ওইটা অপরিবর্তনীয় ফর এত টাইম ধরে রয়েছে, টাইমেরও আগে থেকে চলছে। কিন্তু তুমি যদি আজ থেকে মাত্র না 13 বিলিয়ন ইয়ার্স আগে যাও, তখন হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনও হয়নি তখন। হাইড্রোজেনের 3 সেকেন্ডের মধ্যে দারুণ ইভলিউশন হয়ে গেছে বিগ ব্যাংয়ের, প্রথম গ্লুয়ন ইত্যাদি সব কোয়ার্ক এসব তৈরি হয়েছে। তার 15 সেকেন্ডের মধ্যে আরও 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 পার্টিকেলস তৈরি হয়েছে। তখন থেকে আজ অব্দি বয়ে আসছে, বলে সোনা যেটা আমরা দেখি গোল্ড, গোল্ড নাকি সব রকম জায়গায় পাওয়া যায় না, গোল্ড নাকি দুটো যখন নিউট্রন স্টার গুঁতো খায় তখন নাকি গোল্ড তৈরি হয়। নিউট্রন স্টার বলে একটা হয়, বিশাল বিশাল স্টার, পৃথিবী সূর্যের থেকে নাকি লক্ষ গুণের ভারী স্টার, দুটো ধাক্কা খায় তখন ওখানে একটা ফিউশন হয়ে গোল্ড তৈরি হয়। তাহলে গোল্ডের ইতিহাস দেখো কোথার থেকে আসছে। এই তার ওর অপরিবর্তনীয়তা তোমার থেকে বেশি, তোমার তো বাদই দাও, পৃথিবীর থেকে বেশি, ওখান থেকে হয়ে আসছে গোল্ড। ওই ভেসে ভেসে পাথরের মধ্যে কিছুভাবে আজকে এখানে এসে গোল্ড হয়েছে। ডায়মন্ডের থেকেও রেয়ার, ডায়মন্ডের রেয়ার, তার মানে ওই জন্য গোল্ড মায়েদের পড়ায়। হ্যাঁ। হ্যাঁ, তো এরকম আরও অনেক ব্যাপার আছে। তো এই ঋষিরা সবগুলো ঋষিরা ধরে বলে, তৈজস। হ্যাঁ, তো আর অ্যাবজর্পশন তাই তত স্ট্রং ইত্যাদি, সাটল অ্যাবজর্পশন আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এবার এই যে অ্যাটমিক স্ট্রাকচার আমরা দেখি, এর অনেক সাটল অ্যাটমিক স্ট্রাকচার আছে। ফর একটা এক্সাম্পল, যখন আমাদের সাটল বডির কথা হয়, যে স্বপ্ন দেখো যে বডিটায়, ওটা সাটল বডির একটা সাবসেট। তাই আমাদের যে সাটল বডির, ওর মধ্যে একটা বডি আছে, তো বডি আছে মানেই তার অর্গ্যান আছে, অর্গ্যান আছে তার মানে টিস্যু অ্যান্ড সেলস আছে। ওই সেলগুলো কোনগুলো?
ওই সেলগুলো ওই স্বপ্নের দুনিয়ায় যদি তুমি নিয়ে মাইক্রোস্কোপে ফেলে দেখো আমাদের মতোই, কিন্তু ওখানে আমাদের অতটা মাস্টারি নেই বলে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা মাইক্রোস্কোপ খুঁজে বার করতে পারি না। ওখানে মাইক্রোস্কোপ আউট অফ এয়ার বানিয়ে দেওয়া যায়, বানিয়ে পরীক্ষা করা যেতে পারে, পরীক্ষা করে দেখলে তুমি দেখবে অন্যরকম সেল। অতটা এখন ওখানে আমরা ঘুরতে বেড়াতে পারি না। ওই সেলের সাথে এই সেলের লিঙ্ক আছে, ওই সেলকে এতটা ঘুরিয়ে দিলে এই সেলে অতটা চেঞ্জ হয়ে যাবে। এই করে আগেকার ঋষির এরকম অনেক জাদু মন্ত্র করতে পারতো। আর ঠাকুরের কথা তো ছেড়েই দাও, ঠাকুরের কিচ্ছু রিভিল্ড না, ঠাকুর নামেই বানিয়ে দিয়ে গেছেন রিভিল্ড। ঠাকুর মোস্ট আনরিভিল্ড ম্যান এভার লিভড। ঠাকুর যে কী কায়দা মেরে কী করে দিয়ে গেছে টেরই পেলো না। হাওয়া বদলা, অ্যাটমসফিয়ার কোথা থেকে কী করে দিয়ে চেঞ্জ করে বেরিয়ে গেছে, এখনও করছে। তাই তাকে রিভিল যদি হতে হয় আমাদের কাছে, আমাদেরও সেই লেভেলে নিজেকে রিভিল করতে হবে। তাই যে সা আত্মা সাবিজ্ঞেয়াহা আত্মানং বিদ্ধি আত্মানং বিদ্ধি, নিজেকে জানতে হবে। এটাই ঠাকুরকে থ্রু দিয়ে ছাড়া হবে না। তাই এত জটিলতার মধ্যে না গিয়ে ঠাকুর বলে দিয়ে গেছেন, জিসাস বলে দিয়ে গেছেন, নো ওয়ান ক্যান রিচ টু দ্য গড বাট থ্রু মি। এর জন্য তাকে কেন তিনি আমি বলে না, তার প্রমাণ জিসাস বলে দিয়ে গেছে। নে হালুয়া, ওটা নিয়ে সবাই কনভারসেশন স্টার্ট করে দিয়েছে। ওইদিকে রামকৃষ্ণদেব বলেছে যত মত তত পথ, একটু লিবারেল হয়েছেন, ব্যাস নে সবাই যা খুশি করো, তুমি যা খুশি করো। আর ঠাকুর তো বলেছেন সব দিক দিয়ে পাওয়া যাবে। এইদিকে যে বারবার বলছে যে রাম সে কৃষ্ণ, এই যে এই যে এই যে এই এই দেহে সে রামকৃষ্ণ, দেখ কে, আর তখন যত মত তত পথ। আরে রামকৃষ্ণদেবের ক্যান্সার হলো, বলে ছোঁয়াচ, মিথ্যে রুটি দিয়েছে, ছোঁয়াচে রোগ, কেউ যাবে না, মহারাজদের কাছে যাবে। বিবেকানন্দ গিয়ে ওই ক্যান্সার এড়িয়ে খাইছে সবার সামনে, দেখো আমার কিছু হয়নি, হয়েছে পরে। কিন্তু ওটা করতে হতো না, স্যাক্রিফাইস। আসলে ও তো বোঝেনি যে ওটা, নিয়েও বোঝেননি, কিন্তু স্যাক্রিফাইস দেখো না কিরকম স্যাক্রিফাইস হলো। হয়তো তখন একটা আগুনের বশে করেছেন, কিন্তু পরবর্তীকালে আয়ুটা লম্বা হলে কতটা সুবিধা হতো আমাদের। সেটাই তো বলছি, তখন মানুষকে ঠিক করার জন্য তিনি স্যাক্রিফাইস করলেন বলতে পারো। আর অনেক ইয়ং ছিলেন তখন, ইয়াং ছিলেন। হ্যাঁ, আমরা যে বিবেকানন্দ দেখছি, নরেন্দ্রনাথ অনেক ডিফারেন্ট, অনেক ইম্যাচুরিটি বা যেগুলো বলে ওগুলো তখন ছিল। আমি বলছি না, এটা তার story। আমাদের উচিত, উনি যে পোটেনশিয়াল নিয়ে এসেছিলেন, আমাদের পোটেনশিয়ালও তার ধারে কাছে নেই হয়তো। তো আমাদের উচিত কোনো দিক থেকে ঠাকুরের কথাকে অমান্য না করা, কোনো অমান্য না করা। আর ঠাকুর বলে দিয়ে গেছেন যে দেখো, একটা ঠাকুর বলবো না, বিধির বিধান যেরকম ভাবে, নিজস্ব রিয়াকশন না দেওয়া, হ্যাঁ, ঠাকুরের নিয়তি বিধান নিয়ে চলা। ঠাকুরের বিধান আর নিয়তি যেটা বলে, সবসময় যে সময় যেরকম মানুষের প্রয়োজন না, যা আছে সেটা নিয়েই করতে হবে। ঠাকুর সেরকম বলেই গেছে। ঠাকুর যখন তপবন স্কুল বানাচ্ছেন, তখন পঞ্চানন্দা বলছে ঠিক আছে তাহলে আমরা বিল্ডিং বানাবো, এই করব, এই হবে এই হবে। তখন ঠাকুর বলে না না শুরু করে দাও। ওই শুরু করে দাও মানে বিল্ডিংই নেই, বলে কী আছে, ওই আর ঘর ওখানে শুরু করে দাও, শুরু করে দিয়েছে। এটা পিতুঞ্জঠু বলতেন খুব, টু স্টার্ট হেয়ার উইথ, মানে যা আছে এটা দিয়ে করো, যা আছে এটা দিয়ে করো, যেটা লাগবে সেটা হচ্ছে মানুষ, সেটা জুড়ে যাবে। সেই মানে মানুষগুলো ছিল তো তখন, পঞ্চানন্দা ছিলেন তখন। হ্যাঁ হ্যাঁ, পঞ্চানন্দাকে ছাড়া বা স্কুলে কি লাগে, স্কুল মানে কি, স্কুলে দুজনকে লাগবে, শিক্ষক আর ছাত্র। বাড়ি, গভর্নমেন্টের রেজিস্ট্রেশন এগুলো অনেক পরের ব্যাপার। সেই মানুষ লাগবে, যে মানুষটা শেষে ঠাকুরের আদর্শে ছাত্রদেরকে পড়াতে পারবে, তাদের চরিত্র গঠন করে দিতে পারবে। এখন যখন আমরা দেখছি, যতবারই আমরা দেখেছি, ব্যক্তিগতভাবে আমি দেখেছি, যারা আমাকে তপবন না, ওই ঠাকুরের শান্ডিল্য ইউনিভার্সিটি তৈরি করার কথা বলেছেন, যাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা প্রত্যেকেই ধরো যে জমি কেনা আছে আমার অমুক জায়গায়, আমার এদের সঙ্গে চেনা জানা আছে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার মনে হয় এই ধরনের কথাবার্তা অনেক সেকেন্ডারি ব্যাপার। আজকে যদি আমার হাতে এমন ক্ষমতা থাকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা আমি শান্ডিল্য ইউনিভার্সিটি করে দিলাম, আমার হাতে এমন ক্ষমতা আছে, তাহলে কি ওটা শান্ডিল্য ইউনিভার্সিটি হয়ে যাবে? হয়ে যাবে না তো। তা আমি যদি, আমার হাতে জমি আছে, আমার টাকা আছে, আমি বিল্ডিং বানালাম বিশাল বড়, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সব হয়ে গেল, ওটার নাম দিলাম শান্ডিল্য ইউনিভার্সিটি, সেটা কি শান্ডিল্য ইউনিভার্সিটি হয়ে গেল? মানুষটা কোথায়, যে মানুষটা পড়াবে ওখানে? তো সেই মানুষটাকে তো আগে লাগবে। তাহলে শুধু জমি দিয়ে, শুধু টাকা দিয়ে হবে না, লাগবে হচ্ছে গোড়া নিষ্ঠাবান আদর্শ, গোড়ামি উইথ নিষ্ঠাবান আদর্শ মানুষকে লাগবে। এই আমার মনে হয় ব্যক্তিগত ধারণা যে শান্ডিল্য ইউনিভার্সিটি বলো আর যাই বলো, সেটা যে নামেই যা হোক, কবে হবে, যখন হওয়ার হয়ে যাবে। হয়ে যাবে মানে এরকম বলছি না জাদু মন্ত্র হয়ে যাবে, না, আমাদেরকে কাজগুলো করে যেতে হবে একদম। আর হয়েও যাবে। আর যে করবে সে করে নেবে, যার করার সে করে নেবে, তাকে শুনুক না শুনুক মানে ঠাকুর যখন ঠাকুরের সঙ্গে কেউ ছিল না ফিজিক্যালি, তখন ঠাকুর কলকাতায় চলে গেলেন, নৈহাটিতে ছিলেন,
তিনি নিজের মতো করে সার্ভিস দেওয়া কোনোদিন বন্ধ দেননি, সে ভার্বাল হোক, মেন্টাল হোক, ফিজিক্যাল হোক। কুলিদের সঙ্গে থেকেছে, ওখানকার ঠাকুর দাদা হয়ে গেছে, ডাক্তার দাদা হয়ে গেছে, যেখানে থেকেছে সেখানে সার্ভিস দিয়ে সেখানকার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। আমরা ওরকম প্রাণকেন্দ্র হওয়ার, তারপরে যা প্রয়োজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন নানা প্রসঙ্গের লাস্টে প্রথম খণ্ডে, ঠাকুর এগুলো আপনি কীরকম পরিকল্পনা ছিল আপনার? ঠাকুর বলেছেন অবস্থাই ব্যবস্থার সৃষ্টি করেছে, যখন যেটার প্রয়োজন হয়েছে, যেরকম নিড হয়েছে সেরকমভাবে আমি করে গেছি, তাতে যা হওয়ার হয়েছে। ওটাই আমাদের। একদম তাই। আমার একটা প্রশ্ন আছে, যে আপনারা আলোচনা করছেন যে মানুষ পাপ করলে পাপের ফলটা একটা সময় ঠিক ভুগবে, কিন্তু সে যখন ওই পাপের ফলটা ভুগবে, সে কি বুঝতে পারবে যে আমি এই পাপ করেছিলাম তাই এই ফলটা ভুগছি? সে কি বুঝবে সেটা? সেটা এক্স্যাক্টলি ওইভাবে যদি নাও বুঝি আমরা, হ্যাঁ দেখো, আমরা খালি আমাদের মধ্যে একটা সবসময় রিভেঞ্জ মেন্টালিটি থাকে, তো আমি যা বুঝি সেটা বলছি, রিভেঞ্জ মেন্টালিটি থাকে, কিন্তু বেসিক্যালি ওইটাই আমাদের টার্গেট না। মানে প্রকৃতি বা ভগবান যাই বলো, ওটাই টার্গেট না। একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে আমি মেরেছি, আজকে তোমায় মেরেছি, তা অ্যাকচুয়ালি গড়বড়টা কোথায় হয়ে আছে? তোমার কিছু লস হয়েছে, তাই তো? আর কি, আর আমার কিছু কুপ্রবৃত্তি ছিল, সে কুপ্রবৃত্তির কারণে তোমার ওটা হয়েছে। তোমার যে লসটা হয়েছে ওটা যেভাবে হয়েছে, সেখানে তোমার কর্মফলের কি কি ব্যাপার আছে সেটা মেটানোর একটা রাস্তা আছে। আমার যে কুপ্রবৃত্তি, ওটাকে কি করে পেরিয়ে সুপ্রবৃত্তি করতে হয় সেটার একটা রাস্তা আছে। এই দুটো যদি কোথাও মিট করার হয়, মিট করবে, তাহলে হয়তো তোমার হাতেই আমি শাস্তি পেয়ে ঠিক হব, না হলে আমার যেভাবে হওয়ার সেভাবে হওয়ার ঠিক হব, কিন্তু হবেই। ইকোনমির মতো, তোমার থেকে 20 টাকা চুরি করেছি, আমার থেকে 20 টাকা চুরি হবে, ঠিক আছে? ওই 20 টাকা আমার চুরি হবে ইন্টারেস্ট সহ, ঠিক আছে? সেটা তুমি করবে নাকি জানি না, হ্যাঁ তুমি পাবে নাকি সেটাও জানি, কিন্তু তোমার যে টাকা গেছে সেটা যদি তোমার দোষে যাওয়া থাকে, সেটা যদি তোমার দোষে গিয়ে থাকে, হয়তো তুমি একটা মেয়েকে খোঁচা মারতে গেছো, সে তোমায় চড় মেরেছে, তুমি খোঁচাটা ভুলে গেছো, চড়টাকে খালি কর্ম বলছো। খোঁচাটা যে তুমি জেনে মেরেছো কি না জেনে মেরেছো জানি না, খোঁচা তুমি মেরেছিলে, কিন্তু সে মেয়ে তোমায় চড় মেরেছে। এখন সে চড়টা তুমি যদি বলো হয়তো ওটাই কর্মফল ছিল তোমার, আচ্ছা, তুমি যেটা কর্ম বলছো হয়তো ওটাই একটা কর্মফল ছিল। তাই ওটা এবার বোঝা গেলে এই একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে ট্রেস ব্যাক করতে হবে, আমাদের স্মৃতি জাগাতে হবে। ঠাকুরের সাধন ভোজন করলে, হ্যাঁ, বা আমাদের যেটা করণীয়, আমাদের মেন্টাল ফ্যাকাল্টিস, একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আজ হোক, কাল হোক, কোটি কোটি বছর হোক, সবাই একদিন ঠাকুরে ইভলভ হতে হবে। প্রত্যেককে কম বেশি একটু না হলেও ঠাকুরের শিবাঙ্গা বলে, তার অঙ্গ হতে হবে। তার অঙ্গ যখন হব, তখন আস্তে আস্তে দেখতে পারবো পুরো স্টোরিটা, এই স্টোরিটা কী কেমন, তখন আরও ফ্রিডম আসবে আমাদের। জয় গুরু। এখান থেকে তো ইসকনের লোকেরা বলবে, তারা তো আপনারা সবাইকেই ঠাকুর বানিয়ে দিচ্ছেন, সবাইকে তারা কমেন্টও করছে এরা। যখন তুই এক্ষুনি বললি আমাদেরকেও ঠাকুর হয়ে যেতে হবে, এটা ওনারা তো ভক্তিবিনোদ স্বামীকেও তো ঠাকুর বলে, গান লিখেছে, অনাদি কর্ম ফলে চলি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। ভক্তিবিনোদ ঠাকুর, যে ব্যাপারটা হচ্ছে যে তো ওনাকেও তো ঠাকুর বলছে। তার সঙ্গে ওনাদের মানে ওনার সঙ্গে যারা এই কমেন্টগুলো করছেন আমাদের কন্টেন্টে, তাদের সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরের যে অ্যাটাচমেন্টটা, আমিত্ব ভাবের যে মিলটা, সেটা এস্টাবলিশড, তাই জন্য তাকে ঠাকুর বললে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমাদের আদর্শ যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে যদি ঠাকুর বলা হয়, তখন একটু তার সঙ্গে তার অ্যাটাচমেন্টটা তৈরি হয়। যখন আমি বলি কাউকে ফলো করো, তুমি হাঁটছো, তো অর্কদাকে আমি ফলো করছি, তার মানে তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো সে রাস্তা দিয়ে হাঁটবো। উনি যখন বলছেন যে 6 গোসাই, এই 6 গোসাই জনে ভক্তজনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, তাদের দেখে আমরা ফলো করি, তাদের দেখে চলছি, মানে তাদের মতো হতে চাইছি, দেখাচ্ছে তাই। গদাধর, ওই যে সেই কি নামটা, তান্ত্রিকের নাম ভুলে গেলাম, সে ইয়ে করছো, কষ্ট হলো, গদায় গিয়ে তাকে তুলে ধরলো, ক্ষমা করে দিল, সেও হরে কৃষ্ণ করে করে ওদের মতো টিমে হয়ে গেল, জগাই মাধাই ওরম হয়ে গেল। তা টেকনিক্যালি ওরা তো ওদের মতোই বানাচ্ছে। শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, এরা যে টিমটা 6 জন গোসাই, এই 6 জন গোসাই তাদের মতোই গোসাই বানাচ্ছে অন্যদের। হয়তো তুমি গোসাই হট টাইমে আসেনি, আরও ট্রেনিং করে 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 তুমি এরম হবে, ওরা তো তাদের মতোই বানাতে চাইছে। এটাই তো ফ্যাক্ট। সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা।
প্রেমনাশ আত্মসমর্পণম। নিত্যানন্দের যে সমর্পণ আছে, আমরাও ওই সমর্পণ একদিন করব। হ্যাঁ, তো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার মতোই তুমি হয়ে যাবে, আমাকে তোমার মনটা দিয়ে। তো ওটাই তো কথা ছিল। ঈশ্বর মানে ওই যে ঈশ্বর, ঠাকুর ইজি বলে দিচ্ছেন, ঈশ্বর ঈশ ধাতু থেকে আসছে। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। ঈশ মানে আধিপত্য, আধিপত্যের মধ্যে ধারণ পালন, বিইং অ্যান্ড বিকামিং। আমি শুভঙ্করের বিশালের ভাইয়ের প্রশ্নের উত্তরে একটা কথাই বলবো, যে যদি ভুল কাজ এতবার করা যায় আর সেই সঙ্গে ঠাকুরের প্রতি একটু অ্যাটাচমেন্ট থাকে, তাহলে একদিন বোঝা যাবে যে ওই ভুল কাজের ফলেই আমার শরীর খারাপটা হচ্ছে। ওটা আমি খুব জেনারেল অ্যান্সার বললাম, আর টেকনিক্যালি ওটা বোঝা যায়। আমি তো দেখিনি যে বোঝা যায়নি এরকম কোনো মানে হয়, কিন্তু হয়তো মানে খুবই কম, খুবই ছোটোখাটো কাজ, সেটা হয়তো মিস গেলেও যেতে পারে। আজকে না গেলেও কালকে যাবে বোঝা, যায়, কারণ আর আমরা তো সবার ভুল বোঝা কাজ করা বন্ধ করে দিচ্ছি না। আমাদের যে উচ্ছৃঙ্খল জীবন, এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি আমাদের প্রচুর অপরচুনিটি বুঝে নেওয়ার। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি যে সীতাকে তুলে নিয়ে গেছে যখন, ওর জন্য রাম গিয়ে মারতে এসছে রাবণকে, সীতাকে চুরি করে এনেছে বলে, মা সীতাকে, এইটুকু জানি আমরা। ওই জন্য রাবণকে রাম মারেনি। তো লম্বা স্টোরি আছে পিছনে, অনেক কাজ আছে রাবণের, অনেক হিস্ট্রি আছে যার জন্য রাবণকে দিয়েছে। জমে 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 তাই ওগুলো কি সব মানে বাদ হয়ে গেছে? ওগুলো বাদ হয়নি, সব মানে জমেছে। এই আমাদের মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের থেকেও খারাপ দণ্ড আছে, সেটাই পেয়েছে ও। ওটাও জানো না? ওটাও আছে। ও সাধু বেশে যখন সীতাকে হরণ করেছিল, মা পার্বতী শিবকে বলছে, প্রভু সীতা আপনার ভক্ত এত বড়, আপনার জন্য কি না দিয়েছে, ক্ষমা করে দেন ওকে, রাবণকে। তখন বলছে, তোমার মনোজ বাজপেয়ীর একটা মুভি আছে, সির্ফ এক বান্দা কাফি হ্যায়, অবশ্যই দেখেছো? ওই জন্য দেখেছো? অবশ্যই দেখো। আমি দরকার হলে ইয়েটা সাবস্ক্রিপশনটা নিয়ে নিও, আজকে নিয়ে নিও, পারলে জি5। কিন্তু আমাদের বেভারেজে যেতে পারবো না সেটা হচ্ছে বলছে, ওটাই मनोज वाजपेयी आरो ब्यूटीफुली বলছে, इस सृष्टि में 3 पाप है, 3 किसी के पाप है, एक है छोटा पाप, एक है अति पाप, एक है महापाप। मुझे छोटा पाप है छोटोखाटो पाप, जिसका प्रायश्चित्त ऐसे ही हो जाता है, चुटे प्रायश्चित्त हो जाता है। দ্বিতীয় হচ্ছে বড়সড় পাপ, এই স্ত্রী হরণ করা, হ্যাঁ, বাজে কিছু করা, এগুলো হচ্ছে অতি পাপ, এটাও অনেক কঠিন প্রায়শ্চিত্ত করে হয়ে যায়। কিন্তু তৃতীয় হচ্ছে মহাপাপ, ওর কোনো প্রায়শ্চিত্ত হয়। তখন মা পার্বতী বলছে, আরে তাহলে রাবণ তো অতি পাপ করেছে, তো প্রায়শ্চিত্ত, ও তো প্রায়শ্চিত্ত করতে ওস্তাদ, একেবারে বসে আরো প্রায়শ্চিত্ত করে নেবে, তো অতি পাপ করেছে। তখন বলছে না, যে পাপে, তখন এবার এক্সপ্লেন করছে শিব, যে পাপের পরিণাম আগামী বহু জেনারেশন অবধি সেই পদটার কলঙ্ক হয়ে থাকবে। রাবণ একজন আচার্য বেশে, একজন সাধুর বেশে গিয়ে সীতাকে হরণ করেছে, তাতে এই দেশের, এই কৃষ্টির সাধুত্বর ওপর হানি পড়েছে। আগামী দিনে যত সাধু আসবে সবাইকে এই চোখে দেখা হবে। সীতা যাকে লক্ষণ বলে গেছে এর বাইরে বেরোবে না, জাস্ট বিকজ একজন সাধু বলছে বিশ্বাস করে বেরিয়ে গেছে। মানে সাধুর পজিশনটা কোথায় ছিল, আর ওই একটা ঘটনা পুরুষোত্তমের বউকে তুলে নিয়ে চলে যাওয়ার মতো পাপ সাধুর বেশে, এটার যে পরিণাম পৃথিবীতে কি পড়তে চলেছে, সুদূরে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু যা যা হবে সব কিছুর এর অবদান থাকবে। আজকে যা কাণ্ডকীর্তি হচ্ছে ওর একটা অবদান চলেই আসছে, ভাঙিয়ে মানে রাবণের কর্মফল শেষ হয়নি, অন্য কেউ কর্মটা করছে, বীজ কিন্তু রাবণের বীজ ইউজ করছে। মানে আমি আফিংয়ের বিজনেস করে দিয়েছি, বীজটা এখন ডেলিভার করে দিয়েছি, করে এবার বলছি আমি প্রায়শ্চিত্ত চাই, হবে না। তুমি আমার কাজ ওইটুকু নয়, আমার কর্মফল চলছে এখনো, প্রায়শ্চিত্ত শেষ হচ্ছে না। আমি এখন বীজ দিয়ে দিয়েছি সব জায়গায়, এখন ওরা এখন চাষ শুরু করে দিয়েছে, এবার আমি বলবো যে আমি প্রায়শ্চিত্ত হবে না, তুমি সবাইকে ধরে আনো, এবার সবার বীজ মানে শেষ বীজ অবধি তুমি কালেক্ট করো, তারপরে প্রায়শ্চিত্ত হবে। তখন শিব বলছে নেক্সট টু ইম্পসিবল, তখন বলছে মহাপাপ, এটার প্রায়শ্চিত্ত হবে না, কারণ রাবণই এখন এদের মাধ্যমে পাপটা করে যাবে। ওই জন্যই রাবণ হচ্ছে রব থেকে, রব মানে যেখানে হচ্ছে ভাঙবে, রাব নয় কিন্তু রব না রব, ওই জন্য রব আর রব খুব কাছাকাছি, এটাই মুশকিল। রব আর রব খুব কাছাকাছি। আবার ইংলিশও রব আছে, চুরি ডাকাতি,
রব রাব রুব এই এত কাছাকাছি। রাব আছে ঘষা, মানে হ্যাঁ, রাবের একটা ঘষা, হ্যাঁ, মানে হ্যাঁ। ঘষে 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 হ্যাঁ। ঘষে ফাইন হতে হ্যাঁ, হতে হতে হ্যাঁ। হতে এই খুব সাটল ব্যালেন্স লাগে, খুব সাটল ব্যালেন্স লাগে। যাই হোক, ইজি আমাদের ইজি ওয়ে সাটল ব্যালেন্স করা, ওই জন্যই নাম তো অনুকূল, না ডান দিক না বাঁ দিক, নিজের জায়গায় নিজের স্থির থাকে ইকুইলিব্রিয়ামে। আমাদেরকে যদি সেই রকম থাকতে হয়, তাহলে তার প্রতি অ্যাটাচমেন্ট, তার দিকে হেলে থাকতে হবে। তার দিকে হেলে থাকা মানেই আমরা সোজা আছি। যাই হোক, শ্রী ঠাকুর বলেছেন যে সাধু সেজো না, সাধু হও। ঠাকুর যদি এখন থাকতেন, তদানুকূল শাসনং অনুসর্তব্যন্নে তারা। ঠাকুর যদি এখন থাকতেন হয়তো বলতেন যে আচার্য সেজো না, আচার্য হও। রেকর্ডিং হচ্ছে তো? ও ঠিক আছে ঠিক আছে, হেলাম দি তার পরে পুশ করো। হয়ে গেছে। আর তো হ্যাঁ, বাবা তো যখন কি নাম যেন, হনুমান, যখন কৃষ্ণ হয়ে এসছেন হনুমান, এই যখন কৃষ্ণ এগুলো কেটে দেবে, ব্লুপার বানাবে, না হলে খবরদার।